প্রথমে আমরা করছিলাম সুপারপজিশন থিওরেম। তাহলে আচ্ছা, আমার পিডিএফ ফাইলটা কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। তো সুপারপজিশন থিওরেমটা কি ছিল, কি একজন বলতে পারবেন কিভাবে করতাম? যে কোনো কেউ একজন ভলান্টিয়ারি বলেন। মানে স্যার ফার্স্টে আমি পুরাটার বের করব, মানে পুরা সার্কিটটার, এন্ড দেন আমি হচ্ছে একটা সোর্স ডিসেবল মানে ওপেন করে দিব, আর একটা সোর্স দিয়ে মানে যত বাইরে হয় I1 আর E1 ওইগুলা বের করব, এন্ড দেন ওই সোর্সটা মানে যেটা অ্যাক্টিভ ছিল আগে ওইটা ওপেন করে দিব, আর যেটা ওপেন ছিল সেটা আমি অ্যাক্টিভ করে দিব। দেন I2 এবং E2 বের হবে। দেন হচ্ছিল আমার I1 প্লাস I2 হবে ছিল টোটালটার I যেটা আমি পেয়েছিলাম প্রথমে, আর E1 প্লাস E2 হবে মানে টোটালটার E যেটা আমি প্রথমে পেয়েছিলাম। হ্যাঁ, মানে যেই কয়টা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে সবগুলাকে এট এ টাইম একটা করে অন রাখবো, তারপর আমি ভোল্টেজ কারেন্ট মাপবো। তারপর ফাইনালি যতগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে যতবারে আমার হচ্ছে সবগুলাকে আলাদা আলাদা ভাবে কাউন্ট করা হবে, পরে সবগুলো ওইটা যোগ করলেই হয়ে যায়, তাই না? এমনই তো। ইয়েস আচ্ছা, স্যার। আচ্ছা, এই জিনিসটা যদি হয়ে থাকে, এখন এই জায়গায় ল্যাব রিপোর্টে যে জিনিসটা দিছিলাম আমরা, এটা নিয়ে অনেকেই ডাউট দিচ্ছেন যে ওই যে সোর্স একটা পোলারিটি চেঞ্জ করে দিছিলাম, ওইটা হওয়ার জন্য কিছু জায়গায় মাইনাস আসছে না আপনাদের? মাইনাস আসার কথা, তো কিছু জায়গায় কি মাইনাস আসছিল? মাইনাস আসছে তো ওটাকে আমরা জি প্লাসে স্যার। কনভার্ট করে নিতে স্যার। ক্লাসে কনভার্ট কেন করবেন? যা আসছে অ্যালজেব্রিক সাম মানে তো ধরেন বলি। না স্যার আমরা নিচে লিখেছি স্যার ডিরেকশনের জন্য হচ্ছে মানে মাইনাস টাইপ এরকম টাইপ লিখছি। মাইনাস দিয়েই করেছি ওটা তো হ্যাঁ, মাইনাস দিয়েই তো করা লাগবে, আপনি প্লাসে তো কনভার্ট করতে পারেন না ওইটা। তবে যা আসছে আপনি তাই করবেন। ব্যাপারটা তো এরকম ছিল, ধরেন কোন এক, আচ্ছা আমার পেইন্ট স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? মনে হয় যাচ্ছে। আচ্ছা, এটা যাচ্ছে। ইয়েস স্যার। হ্যাঁ, ধরেন একটা জিনিস এক্স, এক্স এর মান হচ্ছে আপনার 5, আর একটা জিনিস ওয়াই, ওয়াই এর মান হচ্ছে -3। তো এখন যদি আমাকে বলা হয় যে অ্যালজেব্রিক সাম করতে, তখন আমি কি করবো? এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এর মানটা হবে এরকম যে 5 প্লাস -3, এরকম হবে, ঠিক আছে? এটা আবার ওইটার মডুলাস ভ্যালু নেওয়া যাবে না, কিন্তু যা আছে তাই করা লাগবে। এটাই কি করছিলেন নাকি অন্য কিছু করছেন? এটাই করেছি। হ্যাঁ, এটাই করার কথা, ঠিক আছে। কেউ কি অন্য কিছু করেছেন? আগের জন্য কথা শোনা মনে হলো করেছেন। স্যার রিপোর্টে স্যার যে কোশ্চেনটা ছিল স্যার ওইটার ক্ষেত্রে তো মাইনাস আসে স্যার। তো লাস্টে স্যার মানে এরকম মাইনাস আসার পর পরে আমরা লিখে দিয়েছিলাম তো স্যার যে ডিরেকশনের কারণে আমরা মানে মাইনাসটা আসছে স্যার। আপনি যদি এইভাবে মানে ভেরিফিকেশনটা যে করা ছিল, রিপোর্টের কথা বলতেছি না আমি, ওই ডাটা টেবিলে ভেরিফিকেশনটা যে করার কথা ছিল, ওটা যদি এইভাবে না করেন তাহলে তো মিলার কথা না। আচ্ছা ডাটা টেবিল ঠিক আছে স্যার, ডাটা টেবিল ঠিক করে আর বলছি। প্রোডিয়াসের সাথে মিললেই বোঝা যাবে না যে হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার হচ্ছে গিয়ে দুইটাই যখন অ্যাক্টিভেট করা থাকে তার সাথে মিলানো লাগবে, তার সাথে যদি মিলে তখন বোঝা যাবে যে হয়েছে। আচ্ছা, ল্যাব রিপোর্ট তো সাবমিট করেছেন, ওটা দেখবো, আমরা চেক করবো, ঠিক আছে। আমি আমি এখন কি বললাম এটা কি আমি বুঝাতে পেরেছি যে অ্যালজেব্রিক সাম বলতে কি বোঝানো হয়? এটা প্লাস থাকলে প্লাস হিসেবেই যোগ করব, মাইনাস থাকলে ওই মাইনাসটাই করব, এটা কোনো সাইন চেঞ্জ করা যাবে না, যা আছে ওইটাই করব, ঠিক আছে। কিন্তু স্যার পজিটিভ আসলে তো কোনো সমস্যা নেই, যদি না না না, দুইটাই পজিটিভ আসে। না তাহলে তো কোনো সমস্যা নেই, এটা তো খুব ভালো। আচ্ছা, আর প্লাস মাইনাস দিয়ে ওই যে জানেনই তো, প্লাস মাইনাস দিয়ে ফিজিক্স হচ্ছে দিক বুঝায়। তো মাইনাস আসলে মানুষ জাস্ট হচ্ছে উল্টা দিক থেকে ফ্লো হচ্ছে, আর কিছু না। বাট যখন আমি ক্যালকুলেশন করবো মাইনাস থাকলে থাকবে, সমস্যা কি? কারেন্টের ভ্যালু মাইনাস আসবে, কোনো সমস্যা নেই। মাইনাস সরি। তো মেইনলি মানে ডিরেকশনের জন্য হ্যাঁ আসতেছে হ্যাঁ না। হ্যাঁ, অবভিয়াসলি অবভিয়াসলি মাইনাস থাকাটা মানে ডিরেকশনের জন্য আসতেছে। বাট ওইটার ডিরেকশনের জন্য আসলে ওইটা আপনাকে কমেন্ট করে বলা লাগবে। বাট আপনার ভ্যালু লেখার সময় আপনি মাইনাসই লিখবেন, যা আসছে ভ্যালুটা ওইটাই লিখবেন। হ্যাঁ আমার লিখে দিতে হবে যে হ্যাঁ মাইনাসটা হ্যাঁ হচ্ছে ইন্ডিকেট করবে ডিরেকশন। হ্যাঁ, মাইনাস ইন্ডিকেট করবে ডিরেকশনটা, মানে পোলার মানে কোথায় পোটেনশিয়াল বেশি আর পোটেনশিয়াল কম, এই জিনিসটা। আচ্ছা, এটা গেল। তো ইয়েস। আচ্ছা, তো এইটা সুপারপজিশন থিওরেমে এই জিনিসটা ছিল। আচ্ছা বলেন তো, ভোল্টেজ সোর্সকে ডিঅ্যাক্টিভেট করে কিভাবে? স্যার সুইচ দিয়ে ওপেন করতে হবে। শর্ট সার্কিট করে। ভোল্টেজ সোর্সকে শর্ট করা লাগে, ভেরি গুড। আর কারেন্ট সোর্সকে কি করা লাগে? ওপেন সার্কিট। ওপেন সার্কিট করা লাগে, থ্যাংক ইউ। আচ্ছা বলেন তো, ভোল্টেজ সোর্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত?
জিরো স্যার। 0 0, থ্যাংক ইউ। আর কারেন্ট সোর্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স? ইনফিনিট। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত মনে আছে। আচ্ছা, আরেকটা জিনিস ছিল আপনার সুপারপজিশন, ওই যে লিনিয়ারিটি। বলেন তো, লিনিয়ারিটি হইতে হলে তাদের দুইটা থিওরাম মেনে চলা লাগবে, এরকম কথা বলছিলাম তাই না? দেখি এই যে এই জিনিসটা, এটা কই করলাম, একটা সেকেন্ড। লিনিয়ার সিস্টেম হচ্ছে যারা সুপারপজিশন থিওরাম মেনে চলে। আর সুপারপজিশন থিওরাম মেনে চলতে হলে দুইটা আলাদা জিনিস মেনে চলা লাগবে। এই দুইটা জিনিস কি? একটা হচ্ছে ল অফ অ্যাডিটিভিটি, একটা হচ্ছে ল অফ হোমোজেনিটি। অ্যাডিটিভিটি হচ্ছে যোগের জন্য, হোমোজেনিটি হচ্ছে মাল্টিপ্লিকেশন অথবা গুণের জন্য। ঠিক আছে, এটাকে আবিদ স্যার একটা নাম বলছিলেন, সেই নাম হচ্ছে স্কেলিং। একই কথা, স্কেলিং মানে হচ্ছে কাউকে গুণ করে বা ভাগ করে কমানো। যেমন একটা জিনিসের মান ধরেন আছে 2, ঠিক আছে, এটাকে যদি আমি 5 গুণ স্কেল করি, তার মানে কি এটাকে 5 দিয়ে গুণ করে 10 করা, বা এই জিনিসটাকে বলতে পারি আমি অ্যাম্প্লিফিকেশন করেছি। এই ঘটনাটাকে বলা হয় স্কেলিং। আর অন্য ভাষায় আমি বলতে পারি যে এটাকে আমি আসলে কি করেছি, আসলে গুণ করেছি। এই জন্য আমি বলতেছি যে ল অফ হোমোজেনিটি বা স্কেলিং প্রপার্টি মানে আসলে গুণ করা। আচ্ছা, তো লিনিয়ার সিস্টেম হইতে হলে তাকে সুপারপজিশন থিওরাম মানা লাগবে। সুপারপজিশন থিওরাম মানতে হলে তাকে আবার এই দুইটা ল মানা লাগবে, ল অফ অ্যাডিটিভিটি আর ল অফ হোমোজেনিটি। কেউ যদি দুইটাই মানে তাহলে সে সুপারপজিশন থিওরাম মেনে চলে। আর যেহেতু সে সুপারপজিশন থিওরাম মেনে চলে, তার মানে সে লিনিয়ার সিস্টেম। আর কেউ যদি যে কোনো একটাও মানা মিস করে, একটাও না মানে, তার মানে সে সুপারপজিশন থিওরাম মেনে চলে না। আর যেহেতু সুপারপজিশন থিওরাম মেনে চলে না, তার মানে সে লিনিয়ার সিস্টেম না। এই পর্যন্ত কি বলছি বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন ল অফ অ্যাডিটিভিটি জিনিসটা কি ছিল? হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, ল অফ অ্যাডিটিভিটি জিনিসটা কি ছিল? ধরি একটা ইনপুট x1 কে একটা সিস্টেমের মধ্যে দিয়ে পাস করলাম। তো এই সিস্টেমের মধ্যে দিয়ে পাস করার জন্য তার ইনপুট আউটপুট হয়ে গেল y1। মানে কি, x1 টা ইনপুট সিস্টেম দিয়ে পাস করলাম, আউটপুটটা হলো y1। এরকম আরেকটা ইনপুট নিলাম x2 টাকেও সেম সিস্টেম দিয়ে পাস করলাম, আউটপুটটা হলো y2। এখন এই দুইটা আউটপুট যে হলো, আউটপুটটাকে যোগ করলাম, যোগ করে পারলাম আমি y। এই y টা আমি কাউন্ট করে হাতে রেখে দিলাম। এখন আমার সেই আগের যে দুটো ইনপুট x1 আর x2, তাদের আমি এখন নতুন করে প্রসেস করব। কি করব? আগের বার কি করেছিলাম, সিস্টেমের মধ্যে দিয়ে পাস করে আউটপুট নিয়েছিলাম, আউটপুট গুলাকে যোগ করেছিলাম। এখন করব কি, ইনপুট গুলাকে যোগ করে নতুন একটা ইনপুট বানাবো, এই ইনপুটটাকে সিস্টেমের মধ্যে দিয়ে পাস করব, তাতে একটা আউটপুট পাবো। আগের বার কি হয়েছিল, সিস্টেমের মধ্যে দিয়ে বের করার পরে আউটপুট নিয়েছিলাম, এখন সিস্টেমের মধ্যে ঢুকানোর আগেই হচ্ছে, সরি, আগের বার সিস্টেমের মধ্যে দিয়ে বের করার পরে যোগ করেছিলাম, এখন সিস্টেমে এন্টার করানোর আগেই যোগ করব। এখন নতুন একটা আউটপুট পেলাম আমি ওয়াই প্রাইম। যদি এই ওয়াই আর এই ওয়াই প্রাইম যদি সেম হয়, তাহলে আমি বলতে পারবো যে এই সিস্টেমটা ল অফ অ্যাডিটিভিটি মেনে চলে। এই পর্যন্ত বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে আমার ল অফ অ্যাডিটিভিটি। ল অফ হোমোজেনিটি জিনিসটা কি ছিল? একটা ইনপুট নিলাম, এটাকে একটা সিস্টেমের মধ্যে পাস করলাম, পাস করার পর একটা আউটপুট পেলাম ওয়াই। এই ওয়াইটাকে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করলাম, ধরি কনস্ট্যান্ট হচ্ছে কে। এই যে যেমন এখানে 5 দিয়ে গুণ করেছিলাম, এই ধরেন এই 5 দিয়ে গুণ করার পরে একটা আউটপুট পেলাম কে ইন্টু ওয়াইটি। এটা আমি রেখে দিলাম হাতে। আবার সেম ইনপুটটাকে নিলাম, এখন একে আগেই কনস্ট্যান্ট দিয়ে গুণ করলাম, কনস্ট্যান্ট দিয়ে গুণ করার পরে একটা মডিফাইড ইনপুট পেলাম। এইবার এই ইনপুটটাকে সিস্টেম দিয়ে পাস করলাম, এখন নতুন একটা আউটপুট পেলাম। ফার্স্টে কি করেছিলাম, সিস্টেম থেকে বের করার পরে গুণ করেছিলাম, এখন কি করলাম, সিস্টেমে এন্টার করানোর আগেই গুণ করলাম। এই দুইটা আউটপুট যদি সমান হয়, তাহলে আমি বলতে পারবো সিস্টেমটা ল অফ হোমোজেনিটি মেনে চলে। বুঝা গেছে? জি স্যার। এখন কোন সিস্টেম যদি এই ল অফ অ্যাডিটিভিটি আর ল অফ হোমোজেনিটি দুইটাই মেনে চলে, তাহলে আমি বলতে পারবো সিস্টেমটা সুপারপজিশন প্রিন্সিপাল মেনে চলে। আর যেহেতু সিস্টেমটা সুপারপজিশন প্রিন্সিপাল মেনে চলে, তখন আমি বলতে পারবো সিস্টেমটা আসলে লিনিয়ার। এবং এই টাইপের লিনিয়ার সিস্টেমের ক্ষেত্রেই আমরা সুপারপজিশন থিওরাম, মানে আমরা যে ল্যাবে যেটা বললাম ওইটা আসলে অ্যাপ্লাই করতে পারি। মানে সবগুলা জিনিস আসলে একই টাইপেরই, ঠিক আছে? আমি একই টাইপের বলতে বুঝাচ্ছি, মানে এই প্রপার্টি হলো ওইটা হবে, ওইটা হলো ওইটা হবে। মানে আলটিমেটলি যে একটা হবে তার মধ্যে এই সবগুলো জিনিস দেখা যাবে। আর সবগুলো জিনিস দেখা গেলেই তাকে আমি তখন বলতে পারবো যে লিনিয়ার সিস্টেম, বা এই জিনিসগুলো আমি তখন অ্যাপ্লাই করতে পারবো। এই পর্যন্ত কি বোঝা গেছে কি বলছি? জি স্যার। স্যার ল অফ হোমোজেনিটিটা আরেকবার বুঝান স্যার। ল অফ হোমোজেনিটি, তো ল অফ হোমোজেনিটিটা ছিল যেটা, ল অফ হোমোজেনিটিটা ছিল যে একটা সিস্টেমের একটা ইনপুট নিয়েছি, ইনপুটটাকে সিস্টেমের মধ্যে দিয়ে পাস করেছি, সিস্টেমের মধ্যে দিয়ে পাস করার পর একটা আউটপুট পেলাম ওয়াইটি।
ওয়াইটাকে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করলাম, নতুন একটা আউটপুট পেলাম। এই আউটপুটটা আমি হাতে রেখে দিলাম। তো কি করলাম, আমি একটা ইনপুটকে সিস্টেমের মধ্যে দিয়ে ঢুকানোর পরে আউটপুট পেয়েছি, আউটপুটটাকে গুণ করেছি। ঠিক আছে, মানে সিস্টেমের থেকে বের হওয়ার পরে যে জিনিসটা এসেছে তাকে গুণ করেছি। ঠিক আছে, আর জি স্যার। আরেকবার কি করলাম, ইনপুটটাকে গুণ করার পরে সিস্টেমে ঢুকাইলাম। মানে আগের বার করছিলাম সিস্টেম থেকে বের করার পরে গুণ করছি, এখন হচ্ছে গুণ করার পরে সিস্টেমে ঢুকেছি, জি তারপর স্যার, আরেকটা আউটপুট বুঝছি পেলাম। স্যার। এখন এই দুটাকে কারেসপন্ড করে দেখবো যে তারা ম্যাচ করে নাকি। যদি ম্যাচ করে তখন বলতে পারবো সিস্টেমটা ল অফ হোমোজেনিটি মেনে চলে। এই, ঠিক আছে। জি স্যার। ঠিক আছে, আচ্ছা এটা ছিল আমাদের গত দিনের পড়ার রিভিউ। তো এখন আমরা নতুন দিনের পড়া শুরু করবো। তো আজকের আমাদের যে পড়াটা, এই পড়াটা হচ্ছে কি আমার থেভেনিন থিওরাম। এই জিনিসটাকে আপনাদের থিওরি ক্লাসে পড়ানো হয়ে গেছে? ইয়েস স্যার। আচ্ছা ভেরি গুড, থিওরি ক্লাসে পড়ানো হয়ে গেলে তাহলে তো জানেনই। বলেন তো থেভেনিন থিওরামটা কি, মানে কেন ইউজ করি? কি হলো, কোনো কথা নেই কেন? থিওরি ক্লাসে তো বললেন পড়ানো হয়েছে। অনেকদিন পড়া হয় তো সরি স্যার অনেকগুলো কারেন্ট সার্কিটকে সহজ করার জন্য। সোর্স এলিমেন্ট থাকলে একটা ভোল্টেজ সোর্স এবং একটা রেজিস্টর দিয়ে রিপ্লেস করা যায়, এটাই তো। মানে জিনিসটা কেন ইউজ করি, মানে করা যায় এইভাবে সার্কিটটাকে প্রসিডিউর সহজ তো করার বুঝলাম। জন্য। হ্যাঁ সার্কিটটাকে সহজ করার জন্য, এটাই এটাই জিজ্ঞেস করছিলাম। ঠিক আছে, তো ধরেন আমার ধরেন এরকম একটা সার্কিট আছে, ঠিক আছে। তো সার্কিট কি আসছে না? আচ্ছা ধরেন এরকম একটা সার্কিট আসছে যে অন্য। আচ্ছা ধরেন এরকম একটা সার্কিট আছে যে এটা একটা সোর্স ছিল, এটা একটা রেজিস্ট্যান্স ছিল, এটা আরেকটা রেজিস্ট্যান্স ছিল, এখানে আরেকটা রেজিস্ট্যান্স ছিল, আর লাস্টে একটা লোড ছিল। ঠিক আছে, এই লোডটা ধরেন একটা হচ্ছে রেজিস্টিভ লোড ছিল। এই টাইপের আরেকটা সার্কিট আছে আমার হাতে, যার ফার্স্ট পোর্শনটা সেম, জাস্ট লোডটা চেঞ্জ। ফার্স্টে ছিল আমার রেজিস্টিভ লোড, এখন হচ্ছে ক্যাপাসিটিভ লোড। আবার এই টাইপের ধরেন আরেকটা রেজিস্ট্যান্স সোর্স আছে, মানে সার্কিট আছে আমার কাছে, যার ফার্স্ট পোর্শনটা সেম, জাস্ট লাস্টের লোডটা আলাদা। ঠিক আছে, এটা একটা লোড, রেজিস্টিভ লোড ফার্স্টেরটা, তারপর একটা ক্যাপাসিটিভ লোড, তারপরে এটা ইন্ডাকটিভ লোড। এখন প্রত্যেকবার জাস্ট লোড চেঞ্জ করার সাপেক্ষে আমার সার্কিটের পুরা মানে প্রপার্টি ভ্যালু গুলো সব চেঞ্জ হয়ে যাচ্ছে না? ইয়েস স্যার। তো বলতে পারি যে প্রতিবার লোড চেঞ্জ করার সাহায্যে, মানে লোড চেঞ্জ করার সাথে সাথে আমার হচ্ছে পুরো সার্কিটের অ্যানালাইসিসটা আবার নতুন করে করা লাগবে। এই জিনিসটা আমার জন্য কষ্ট সাপেক্ষ, যে আমি চাই না যে এতবার আবার নতুন করে আবার সার্কিট বানানো, এইসব হাবিজাবি কাজ করতে আমি চাচ্ছি না। তো আমি কি চাচ্ছি, আমি যদি একটা কাজ করতে পারি যে এই ফার্স্ট যেই পোর্শনটা কমন, এটার যদি একটা কমন ব্লক বানিয়ে রাখতে পারি কোনোভাবে, ইকুইভ্যালেন্ট সার্কিট বানিয়ে রাখতে পারি এই পোর্শনটার, যেহেতু এটা কমন। তো এইটার যদি আমি একটা ব্লক বানিয়ে রাখতে পারি বা ইকুইভ্যালেন্ট সার্কিট বানিয়ে রাখতে পারি, তো ওই জিনিসটাই কি পরে বারবার প্রতিটা লোডের সাথে যদি কানেক্ট করি বা সিমিলার করি, রিলেট করি, তাহলে কি আমার সার্কিট অ্যানালিসিসটা সহজ হয়ে গেল না, আমার কাজ কমে গেল না? ইয়েস স্যার। আচ্ছা ব্যাপারটা কেমন, ব্যাপারটা হচ্ছে যে আপনারা সি প্রোগ্রামিং এ যে ফাংশন ইউজ করেন ওরকম কাইন্ড অফ, যে একই কাজ আপনি বারবার করতে চাচ্ছেন না। তো ফাংশন আমি কখন ইউজ করি, যখন যদি একই টাইপের কাজ কয়েকবার ইউজ করতে পারি, তখন কি করতে পারি, একটা ফাংশন বানিয়ে রাখি, তার মধ্যে শুধু আমি ইনপুট সাপ্লাই করি, তারপর ওই ফাংশনটা হচ্ছে ইনপুটটাকে প্রসেস করে আউটপুট দেয়, ওই আউটপুটটা আমি জাস্ট ইউজ করি। বাট প্রতিবার তো আমার কোড লেখা লাগে না, এরকমই ছিল না ফাংশনের কাজটা? ইয়েস স্যার। হ্যাঁ, তো থেভেনিন থিওরামটা আমি এরকম একটা কাজ করতে চাচ্ছি। কি কাজ করতে চাচ্ছি, যেই পোর্শনটা কমন সার্কিটের, ওই কমন পোর্শনটাকে আমি একটা ইকুইভ্যালেন্ট ব্লক বানিয়ে রাখবো। কিভাবে ব্লক বানাবো, ইকুইভ্যালেন্ট সার্কিট বানাবো, ওইগুলো পরের হিসাব, বাট ব্লক বানিয়ে রাখবো। ওই ব্লকটাকে আমি কি করব, ওই ব্লকটাকে আমি পরে আমি সার্কিটে ইউজ করব। ঠিক আছে, এইটা হচ্ছে আমার থেভেনিন থিওরামের সানে নজুল। কেন করব, এটা পর্যন্ত কি বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা এই পর্যন্ত যদি বোঝা গিয়ে থাকে, এখন ইলেকট্রিক্যাল সার্কিটের জন্য থেভেনিন থিওরামটা আসলে কেন দরকার এটা বলতেছি। সরি আমার স্ক্রিনশটটা অফ হয়ে গেছিল। আচ্ছা ইলেকট্রিক্যাল সার্কিটের জন্য থেভেনিন থিওরামটা কেন দরকার, মানে ইলেকট্রিক্যাল সার্কিটের সাপেক্ষে একটা উদাহরণ দিই। ধরেন আপনার বাসায় ডিফারেন্ট টাইপের লোড ইউজ করা হয়। এই কথাটা মানে কি, ধরেন আপনার বাসায় যে কারেন্টের লাইনটা থাকে, যে পাওয়ার আউটলেট বলে, ওইখানে কারেন্টের সাপ্লাইটা আসে পিডিবি থেকে ডাইরেক্ট। ঠিক আছে, যেটাকে আমার ডিস্ট্রিবিউশন করে ডেসকো। তো পিডিবি থেকে যখন কারেন্টের লাইনটা আসলো, তো আপনার বাসায় যখন যে সকেট দেখেন, তো সকেটে শুধু 2টা বা 3টা পোর্ট,
আর সকেটে ধরেন আপনি অনেক কিছু লাগাতে পারেন, ধরেন একটা ফোনের চার্জার লাগাতে পারেন, অথবা ল্যাপটপ লাগাতে পারেন, অথবা পিসি লাগাতে পারেন, অথবা একটা ট্রিমার লাগাতে পারেন, একটা ব্লেন্ডার লাগাতে পারেন, যা খুশি তাই লাগাতে পারেন। বাট প্রতিবার যে লাগাচ্ছেন আপনার অ্যাপ্লায়েন্স গুলো চেঞ্জ করতেছেন, বাট আপনার যে পিডিবি এর লাইনটা আসতেছে সেইটার ইন্টারনাল কোনো সার্কিট কি আপনি চেঞ্জ করতেছেন, আর ইন্টারনাল কোনো কনফিগারেশন কি চেঞ্জ করতেছেন? নো স্যার। হ্যাঁ, তো ব্যাপারটা কেমন যে আপনি প্রতিবার জাস্ট লোডটা চেঞ্জ করতেছেন বা অ্যাপ্লায়েন্সটা চেঞ্জ করতেছেন, সেই সাপেক্ষে কিন্তু প্রতিবার আপনি ওই লোডটা কি পরিমাণ কারেন্ট ড্র করতেছে বা কি পরিমাণ ভোল্টেজ খাইতেছে, কি পরিমাণ ভোল্টেজে ড্রপ করতেছে, এই জিনিসগুলো চেঞ্জ হবে। ঠিক আছে? তা আপনার একটা সিস্টেম হইতো যে আপনার যদি সার্কিট সলভ করার লাগতো, তখন হচ্ছে প্রতিবার পুরো সার্কিটটা সলভ করতে পারতেন। অথবা একটা কাজ করতে পারতেন, সেটা কি, যেহেতু লোড ছাড়া বাকি পুরো জিনিসটা কনস্ট্যান্ট, তো ওই জিনিসটাকে যদি একবার সলভ করে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট বানায় রাখতেন, পরে ওইটার সাপেক্ষে যদি ডিফারেন্ট লোড অ্যাড করতেন ওই ইকুইভ্যালেন্ট সার্কিটে, তাহলে কিন্তু আপনার কাজ সহজ হতো, তাই না? বুঝা গেছে আমি কি বলছি? জি স্যার। আচ্ছা, এই জন্যই আমি থিভনিন থিওরাম বা থিভনিন ইকুইভ্যালেন্টটা ইউজ করি। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? থাকলে বলেন, সমস্যা নেই। নো স্যার। আগেই তাহলে এই পর্যন্ত গেল থিভনিন থিওরামের কথাবার্তা। আচ্ছা, কথাবার্তা এখন আমি আস্তে আস্তে একটু যাই। এখন হচ্ছে স্টেটমেন্টটা কি, মানে থিভনিন থিওরামটা আমার কি বলে। Okay, তো থিভনিন থিওরামের ক্ষেত্রে এই যে একটা লিনিয়ার সার্কিট লাগবে, ঠিক আছে, এই যে লিনিয়ার সার্কিট লাগবে। তো থিভনিন থিওরাম কি বলতেছে, এ লিনিয়ার টু টার্মিনাল সার্কিট। এখন এই কথাটার মানে কি, টু টার্মিনাল মানে কি, কেউ কি জানেন? আচ্ছা, ফার্স্টে দেখি টু টার্মিনাল সার্কিট এলিমেন্ট, থ্রি টার্মিনাল সার্কিট এলিমেন্ট। দেখেন, একটা রেজিস্টর যদি চিন্তা করি, আর একটা ইন্ডাক্টর যদি চিন্তা করি, আর একটা ভোল্টেজ সোর্সও চিন্তা করতে পারি, সবগুলোর ক্ষেত্রে কি দেখেন তো, এটা লিড কয়টা বা পিন কয়টা, দুইটা করে না? একটা দুইটা, একটা দুইটা, একটা দুইটা, এই যে দুইটা করে লিড, এইগুলাকে বলা হয় টু টার্মিনাল বা দুইটা পয়েন্ট আছে ওর। বুঝা গেছে কথাটা? কিছু কিছু জিনিস আছে সেগুলো আবার থ্রি টার্মিনাল, যেমন আপনার জেফেট মসফেট বা যে ট্রানজিস্টর নাম তো শুনছেন, তাই না? ট্রানজিস্টরে কি কি থাকে? পিএনপি স্যার। হ্যাঁ, পিএনপি, এমিটার বেস কালেক্টর, এরকম তিনটা জিনিস থাকে, তাই না? এগুলো দেখেন থ্রি টার্মিনাল ডিভাইস। ডায়োড যখন চিন্তা করবেন, ডায়োড হচ্ছে একটা টু টার্মিনাল ডিভাইস, যে একটা অ্যানোড একটা ক্যাথোড, টু টার্মিনাল। আর যখন একটা ট্রানজিস্টর চিন্তা করবেন, ট্রানজিস্টর, এগুলো হচ্ছে আপনার থ্রি টার্মিনাল ডিভাইস। বুঝা গেছে টার্মিনাল বলতে কি বোঝাচ্ছি? তো এইগুলো হচ্ছে ডিভাইস। আর সার্কিটের ক্ষেত্রেও টু টার্মিনাল কথাটা ইউজ করা হয়ে থাকে। ধরেন আপনার একটা সার্কিট, ধরেন এইটা হচ্ছে আপনার সোর্স সাইড, এই সোর্স সাইডটার পাশে এটা লাগানো হলো একটা লোড সাইডে। এই যে দেখেন সোর্স সাইডটা কিন্তু দুইটা মাথা বের হয়েছে। এই যে প্রথম মাথাটা বা পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে লোডের উপরে লাগে বা এই যে লোডের পজিটিভ সাইডে লাগে, আর এই নেগেটিভটা লোডের নেগেটিভ সাইডে লাগে, আর এই পোর্শনটা গ্রাউন্ডেড করা হয়ে থাকে। এই যে সার্কিটটা, এই টাইপের সার্কিট বলা হয় টু টার্মিনাল সার্কিট। এই যে এরকম করে দুইটা মাথা বের হয়েছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো এটা গেল আমার টু টার্মিনালের কথাটা। টু টার্মিনাল বলতে কি বুঝি? এখন থিভনিন থিওরাম কি বলতেছে, যে এ লিনিয়ার টু টার্মিনাল সার্কিট ক্যান বি রিপ্লেসড বাই, এই টাইপের যদি আমার একটা সার্কিট থাকে যেটা লিনিয়ার এবং টু টার্মিনাল, এই জিনিসটাকে রিপ্লেস করা যেতে পারে। এই কথাটা তো বলছিলাম যে রিপ্লেস করা লাগবে বা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট বানানো লাগবে। তো রিপ্লেস করা যেতে পারে। কিভাবে রিপ্লেস করা যেতে পারে এটাই বলছে। কিভাবে রিপ্লেস করা যেতে পারে? একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স এবং একটা রেজিস্টরের সাহায্যে। সেই ক্ষেত্রে ভোল্টেজ সোর্স আর রেজিস্টরটা আমার সিরিজে থাকবে। বুঝা গেছে কথাটা? কি করা লাগবে? ভোল্টেজ সোর্স আর রেজিস্টরটা সিরিজে থাকা লাগবে। কি বললাম কথাটা আরেকবার বলি তাহলে। ধরেন যেটা বলছিলাম, যে এরকম আমার একটা সার্কিট আছে, যেটা আঁকছিলাম একটু আগে। এইখানে এই পোর্শনটা লোড। তো আমি কি করব, আমি এই যে, সরি, এই পোর্শনটা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট বানাবো। ঠিক আছে? তাহলে এই সার্কিটটাকে আমি এইভাবে আঁকতে পারি। ধরেন এই পোর্শনটা আমার সেই ইকুইভ্যালেন্ট ব্লকটা, এই ব্লকের এইখানে হচ্ছে সেই লোডটা। তাহলে কি আমি বলতে পারি যে এই সার্কিটটাকে আমি এইভাবে কোনোভাবে রিপ্লেস করতে পারি? এটা কি বোঝা যায় কি বলছি আমি?
ইয়েস স্যার। আচ্ছা, এটা যদি বুঝে গিয়ে থাকে, এখন কথা হচ্ছে এই যে ইকুইভ্যালেন্ট ব্লকটা বানাইলাম, এই ব্লকটার মধ্যে আসলে কি থাকবে? এই ব্লকটার মধ্যে থাকবে একটা ভোল্টেজ সোর্স এবং একটা রেজিস্টর ইন সিরিজ। এই যে ভোল্টেজ সোর্সটা, এটার নাম হবে এখন আমার VThevenin, আর এই রেজিস্টরটা এটার নাম হবে আমার RThevenin। তো এই পুরা ব্লকটাকে আমি জাস্ট সিম্পল একটা সোর্স আর একটা রেজিস্টরের সাহায্যে রিপ্লেস করতে পারি। এই ঘটনাটাকেই বলা হয় আমার থেভেনিন প্রিন্সিপাল, ঠিক আছে, বা থেভেনিন থিওরাম। এই পর্যন্ত বোঝা গেছে কি বলছি? আর জি, যদি স্যার। মেইন সার্কিটে একটা মাত্র থাকে ভোল্টেজ সোর্স থাকে স্যার, তাহলে কি VThevenin সেম হবে স্যার? না, VThevenin বের করার কিছু নিয়ম আছে, আসতেছি এগুলো আস্তে আস্তে। VThevenin সেম হবে না, কারণ হচ্ছে রেজিস্টরের সাপেক্ষে তার হচ্ছে ড্রপের পরিমাণ তো চেঞ্জ হয়ে যাবে, তাই না? পরে তো VTheveninটা আসলে বুঝায় যে সোর্সের যদি মানে টোটাল সোর্সটাকে যদি টোটাল সার্কিটটাকে যদি এতগুলা সোর্স আর রেজিস্টর বা এতগুলো এলিমেন্টকে রিপ্লেস করে শুধু একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্টর দিয়ে রিপ্লেস করা যেত, তখন তাহলে সেটার মানটা কত হতো, এটা আসলে বোঝায় থেভেনিন ইকুইভ্যালেন্ট। যেমন আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি ছিল, যে সার্কিটে যদি 10টা রেজিস্ট্যান্সও থাকতো, তখন সার্কিটে সেই 10টা রেজিস্ট্যান্সের যে ইফেক্টটা হতো, আমার এখন একটা রেজিস্ট্যান্স ইন্ট্রোডিউস করা লাগবে জাস্ট, যে ওই একটা রেজিস্ট্যান্সের সাপেক্ষে সার্কিটের ইফেক্টটা যাতে সেম থাকে। তো থেভেনিন ইকুইভ্যালেন্টটাও সেমই। তো আমার পুরো সার্কিটটা আসলে ক্যালকুলেট করা লাগবে। যদি একটাই সোর্স থাকতো, এমন না যে ওই একটা সোর্স বসায় দিলেই ভোল্টেজ VTheveninটা পেয়ে গেছি, না, এত সহজ না। পুরো জিনিসটা আমাকে অ্যানালাইসিস না করা স্যার, লাগবে। ওইটার কথা বলতেছি না। মনে করেন স্যার যে মেইন সার্কিট যেটা স্যার, VThevenin না স্যার, হুম মেইনে আমার শুধুমাত্র হচ্ছে একটা ভোল্টেজ সোর্স আছে স্যার। হুম হুম সেই ক্ষেত্রে আমি যদি VThevenin এ কনভার্ট করি স্যার, হুম। তখন কি ওই ভোল্টেজ সোর্স অর্থাৎ VTheveninটা আগের ভোল্টেজ সোর্সের সমান হবে স্যার? না, এটা আমাকে পুরোটুকু আবার নতুন করে অ্যানালাইসিস করাই লাগবে, শুধু এটা বসায় দিলে হবে না, এটাই বলতেছি। কারণ সার্কিটে শুধু সোর্স ছাড়াও বাকি যে এলিমেন্ট গুলো আছে সেইগুলোর সাপেক্ষে তো এই যে এই ভোল্টেজের ড্রপ গুলা চেঞ্জ হবে। তা আলটিমেটলি আমার সবগুলাই ক্যালকুলেট করে বের করা লাগবে যে আসলে ফাইনালি যদি আমার একটা সোর্স থাকতো তাহলে কত হইতো। এমন না যে সোর্স ছাড়া অন্য কোনো মানে একটাই সোর্স থাকলে সেইটার মানে এখানে বসে পড়বে, এমন না, পুরোটুকু আমার অ্যানালাইসিস করা লাগবে। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারলাম যে একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্টর দিয়ে রিপ্লেস করা যায়। এখন এই ভোল্টেজ সোর্সটা মান কত হবে আর এই রেজিস্টরটা মান কত হবে, এই জিনিসটা এখন বের করা লাগবে। আচ্ছা, তো এই জিনিসটা কিভাবে বের করতে পারি, এটাও মনে হয় অলরেডি করে ফেলছেন। কেউ কি বলতে পারবেন? আচ্ছা, আমি একটু মনে করে দেওয়ার চেষ্টা করি। ধরেন যেটা বললাম যে এইখানে আমার একটা সার্কিট ছিল, মানে এইটা সার্কিটের ফার্স্ট পোর্শনটা, আর এইখানে একটা লোড ছিল, ঠিক আছে, এরকমই না ব্যাপারটা? এইটা কি আজকে বুঝা গেছে? হ্যালো, আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি বেশি কঠিন লাগতেছে নাকি ইয়েস বেশি সহজ স্যার। লাগতেছে? আমি যদি বেশি ফাস্ট যাই আমাকে থামায়েন, বলবেন যে বুঝতেছি না, তখন আস্তে আস্তে বলবো। নাকি বেশি সহজ লাগতেছে? তো যাই হোক, দেখেন, এখন আমার কি কাজ, এখন আমার কাজটা হচ্ছে VThevenin বের করা আর RThevenin বের করা। এখন VTheveninটা কিভাবে বের করবো? VThevenin বের করার নিয়মটা হচ্ছে KVL দিয়ে। KVLটা তো পরের স্টেপ, বাট ফার্স্ট কাজটা কি কি করবো? ফার্স্ট কাজটা হচ্ছে গিয়ে এই যে লোডটাকে স্যার ওপেন করে দেব। হ্যাঁ, যেই লোডটা ছিল এই লোডটাকে আমি সরায় দিব, তার মানে কি এই টার্মিনালটাকে আমি ওপেন করে দেবো, ঠিক আছে? ইয়েস এই স্যার। এই টার্মিনালটাকে যদি ওপেন করে দিই, এখন এই প্রান্তে আমি মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ মাপবো, এই প্রান্তে মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ মাপবো, এবং এই ভোল্টেজটাকে বলা হবে VOC অথবা ওপেন সার্কিট ভোল্টেজ। বুঝা গেছে কি বলছি? জি স্যার। লোডটা যেখানে ছিল লোডটাকে ওপেন করে দিব, এইভাবে আমি একটা VOC পাবো। এই VOCটাই আসলে অ্যাকচুয়ালি VThevenin। আর RTheveninটা কিভাবে পাই? RTheveninটা হচ্ছে এই লোডটা যদি না থাকে সেই ক্ষেত্রে সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা যত সেটাকে বলা হয় RThevenin, তাই না? স্যার VTheveninটা বের করবো কিভাবে, আবার একটু বললে ভালো হয় স্যার। হ্যাঁ, শিওর। VTheveninটা কি বললাম? টাইম ট্রাভেল করতেছে, আবার পিছিয়ে যাচ্ছে। ঠিক আছে, আসছি আবার। দেখেন, VTheveninটা যেটা বললাম, VThevenin মানে হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ। VThevenin মানে হচ্ছে VThevenin ইকুয়াল টু অ্যাকচুয়ালি V ওপেন সার্কিট। এই কাজটা কিভাবে করতে পারি? এই কাজটা এইভাবে করতে পারি। ওপেন সার্কিট মানে কি, এখানে লোডটা কানেক্ট করা ছিল, এখন লোডটাকে সরাই যদি আমি সার্কিটটাকে ওপেন করে দিই, ঠিক আছে? এখন যদি সার্কিটটাকে ওপেন করে দেই,
তখন আমি এই টার্মিনালে মাল্টিমিটার দিয়ে যদি ভোল্টেজ মাপি, তাহলে যে ভোল্টেজটা হবে সেই ভোল্টেজটাকে আমি বলবো ভিওসি। ঠিক আছে, এই ভিওসিটার মানে অ্যাকচুয়ালি হবে ভিথেভনিনের সমান। বুঝতে পারছেন? কি করব? ওপেন করে দিব। কাকে ওপেন করব? লোডটাকে ওপেন করে দিব, কারণ লোডটাই তো আমার এখানে ভ্যারিয়েবল, শুধু লোডটা ভ্যারি করতেছে, সার্কিটটা তো ভ্যারি করতেছে না। যেহেতু লোডটা ভ্যারিয়েবল, লোডটাকে আমি সরায় আলাদা করে রাখবো, সেই সার্কিটটাকে মাপবো, সেই সার্কিটটাকে ওপেন করে দিব। তখন যদি আমি ওপেন সার্কিট ভোল্টেজটা মাপি, সেটাই হবে আমার অ্যাকচুয়ালি ভি থেভনিনের সমান। বুঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, ভি থেভনিন পেয়ে গেলাম। এখন আর থেভনিন কিভাবে পাবো? আর থেভনিন হচ্ছে ওই যে আমার হচ্ছে ইন্টারমিডিয়েট বা ম্যাট্রিক যে পড়ছিলাম ইকুইভ্যালেন্ট রেজিস্টার বের করা, ওরকম ভাবে, তাই না? সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করা লাগবে, ওরকম করে আর থেভনিন বের করবো। তাহলে আমি এইখান থেকে বলতে পারি দেখেন, এই যে এখানে ছিল একটা লোড ছিল, এই লোডের ক্ষেত্রে ধরেন এই লোডের একটা ভোল্টেজ আছে, মানে এইখানে যদি একটা মাল্টিমিটার লাগে, এখানে একটা ভোল্টেজ পাবো, আর এই লোডের মধ্যে একটা কারেন্ট যাবে, কারেন্ট পাবো। আচ্ছা, তো ভি থেভনিন বের করার সময় যেটা বললাম, এই যে এই জায়গাটা ওপেন করে দিব। ঠিক আছে, ওপেন করার পরে এখানে মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ মাপবো। এই যে ওপেন সার্কিট ভোল্টেজটা হবে ভিওসি, ওইটি আসলে ভি থেভনিনের সমান। আর আর থেভনিনটা কি করব? এই যে এখানে অবশ্যই লোডটাকে সরায় ওপেন করে রাখবো, তারপর এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কাউন্ট করব, এটা হবে আমার আর থেভনিনের সমান। কথা যারা না বলছেন তারা একটু মাইকটা মিউট করে রাখেন। তাহলে আমি এখান থেকে দুটো সূত্র পেলাম, একটা হচ্ছে আমার ভি থেভনিন, একটা হচ্ছে আর থেভনিন। এখন আর থেভনিন বের করার জন্য আরেকটা সূত্র আছে, এই সূত্রটা কি? ভিওসি বাই আইএসসি। এটাও মনে হয় পড়ছেন, তাই না? পড়ছেন এটা পড়ার ও কথা? স্যার, এটা পড়ে নিয়ে স্যার। আচ্ছা, এই সূত্রটা আমি আজকের মানে ল্যাবের এক্সপেরিমেন্টের জন্য মেইনলি এই সূত্রটা ইউজ করব। আর থেভনিন ইকুয়াল টু নরমালি আর মানে কি? ভি বাই আর না, ওহমের সূত্র ওয়াইজ? তার জি মানে স্যার। হচ্ছে ভি বাই আই, সরি ভি বাই আর বলছিলাম না, ভি বাই আই। তো আর এর ক্ষেত্রে এখানে আর থেভনিন বের করে আমি বের করবো যে ম্যাক্সিমাম ভোল্টেজ বাই ম্যাক্সিমাম কারেন্ট। বলেন তো ভোল্টেজের ভ্যালু ম্যাক্সিমাম কখন হয়, ওপেন সার্কিটে নাকি শর্ট সার্কিটে? শর্ট সার্কিটে। ভোল্টেজের ভ্যালু শর্ট সার্কিটে কত হয় বলেন? শর্ট সার্কিটে ভোল্টেজের ভ্যালু কত? 0 স্যার। 0। হ্যাঁ, ভোল্টেজের ভ্যালু ম্যাক্সিমাম হয় ওপেন সার্কিটে, কারেন্টের ভ্যালু ম্যাক্সিমাম হয় শর্ট সার্কিটে। তো এই জন্য আর থেভনিন ইকুয়াল টু হচ্ছে ভিওসি বাই আইএসসি। তাহলে এখন ভিওসি তো আমার বের করাই আছে, মানে আর থেভনিন ইকুয়াল টু আমি যদি মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে না চাই, এটা হচ্ছে আরেকটা প্রসেস, অন্যভাবে কিভাবে বের করা যায়? তাহলে এইভাবে বের করা যায় যে ভিওসি হিসাব করবো, আইএসসি হিসাব করবো, তারপর আর থেভনিন বের করবো। তো ভিওসি বের করা মানে কি? ভিওসি অলরেডি বের করে ফেলছি না এখানে, এটা তো আমার হাতে আছে। এখন জাস্ট আইএসসি টা কোনোভাবে বের করতে পারলেই হয়ে যাবে। আইএসসি টা কিভাবে বের করতে পারি? এই যে এই দুইটা টার্মিনাল আমি ওপেন করে রাখছিলাম না, এখন যদি এই দুইটা টার্মিনাল আমি শর্ট করে দেই, তারপরে এইটার মধ্যে যদি আমি আইটা মাপি, এই আইটার নামই হবে আমার আইএস। বুঝা গেছে? জি স্যার। ভিওসি টা কি করছিলাম? লোডটা খুলে দিছিলাম, তো সার্কিটটা ওপেন হয়ে গেছিল, তখন মাল্টিমিটার দুই প্রান্তে লাগায় আমি ভোল্টেজটা মেপে ফেলছি, ওইটা হচ্ছিল আমার ওপেন সার্কিট ভোল্টেজ। আর আইএসসি টা কি? আইএসসি টা হচ্ছে গিয়ে আমার যে এই যে যেটা বললাম, যে আইএসসি টা হচ্ছে আমার শর্ট সার্কিট কারেন্ট, যে ওই পোর্শনটা শর্ট সার্কিট করে দিলে যেই কারেন্টটা হবে। বুঝা গেছে এই পর্যন্ত? ইয়েস স্যার। একটু আবার বলবেন স্যার? ভিওসি টা ছিল আমি যদি লোডটা সরানোর পরে মাধ্যমে সার্কিটটা ওপেন করে ফেলতাম, তখন ওপেন করার পরে দুই প্রান্তে ভোল্টেজ মাপলে যেই ভোল্টেজটা হতো, এটা ছিল আমার ভিওসি। এই যে এরকম দুইটা প্রান্ত খোলা, এখন দুইটা প্রান্তে ভোল্টেজ মাপলে যেই ভোল্টেজটা হবে, এটা হচ্ছে ভিওসি। আর আইএসসি টা হচ্ছে এই দুইটা প্রান্ত এখন আমি শর্ট করে দিব, তারপরে এটার মধ্যে দিয়ে কারেন্ট মাপবো। এখন যে কারেন্টটা পাবো, এই কারেন্টটার নাম হবে আমার শর্ট সার্কিট কারেন্ট। ঠিক আছে? এই কথাটার মানে কি আসলে দেখেন তো, এখানে একটা লোড ছিল, দেখেন এই যে এই সার্কিটটার এখানে একটা লোড ছিল, তো অ্যাকচুয়ালি এইখানে এই লোডটা সরে এখানে শর্ট করা মানে কি? যে লোডটা কি অ্যাকচুয়ালি শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করা না? কি বলছি মনে হয় বুঝেন না। এই জায়গাটা কি করতেছিলাম, এখানে একটা সার্কিট ছিল, এখানে একটা লোড ছিল, তা আমি যদি এই লোডটাকে সরাই দিলাম একবার, তারপরে এই জায়গাটা শর্ট করে দিলাম, ওই কথাটার মানে কি আসলে? যে এই লোডটাকে আসলে একটা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করা না? স্যার জি স্যার। Yes, sir. এখন আমি যদি কারেন্টটা মাপি, এই কারেন্টটার নামই হবে আমার আইএসসি। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আইএসসিও তাহলে বুঝে ফেললাম। তাহলে আমি এই দুটো সূত্র থেকে ভি থেভনিন পেয়ে গেছি, আর থেভনিন পেয়ে গেছি। ঠিক আছে?
ভিথেভেনিন আর থেভেনিন পেয়ে গেছি। এখন আমার ফাইনাল কাজ যে লোডের মধ্যে দিয়ে কতটুক কারেন্ট যায়, লোডের মধ্যে দিয়ে কতটুক ভোল্টেজ ড্রপ হয়। তো স্যার এখন বলেন বলেন তাহলে স্যার কারেন্ট ফ্লোটা কি ইনফিনিটি হবে না? না 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 কারেন্ট ফ্লো ইনফিনিটি হবে না, ইনফিনিটি হবে না। এই যে এই পোর্শনটা আছে সার্কিটে, এই যে এইখানে এই পোর্শনটা আছে, যে এই জায়গায় একটা সোর্স, এখন আমার সার্কিটটা হবে এরকম, সার্কিটটা তো এরকম হয়েছে, ইনফিনিটি তো হবে না। কিন্তু স্যার লোডটা যদি সার্কিটে প্যারালাল থাকে, সিরিজে না, লোডটা তো সার্কিটে লাগায় রেখে আমি থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে পারবো না, লোডটাকে সরায় রেখে তারপরে থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করা লাগবে। না স্যার বলছিলাম যে লোডটা যদি সার্কিটে প্যারালাল থাকে, সিরিজে না থাকে। লোডটা সার্কিটে প্যারালালে থাকবে। আচ্ছা, আপনি যেটা বলতেছেন প্যারালালে থাকলে কি ওটা শর্ট করে দিলে তো ওইটার সাথে প্যারালালে অন্য যেগুলো আছে সেগুলো তো শর্ট হয়ে যাবে। মানে ওইটার সাথে যে রেজিস্ট্যান্স লোড রেজিস্ট্যান্সের সাথে ধরুন পাশে একটা রেজিস্ট্যান্স আমার আছে, তাহলে আমি লোড রেজিস্ট্যান্সটা যদি শর্ট করে দেই তাহলে পাশেরটাও কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে না? এটা বলতে চাচ্ছেন? জি স্যার, তাহলে তো কারেন্ট ফ্লোটা ম্যাক্সিমাম হয়ে যাবে। আহ, এটা বুঝি না, কি বলেন আবার বলেন তো। স্যার যদি ওটা শর্ট হয়ে যায় তাহলে তো স্যার কারেন্ট ফ্লোটা অসীম হয়ে যাবে। না তো আপনার তো পাশে তো আরো তো আপনার সার্কিট থাকতে পারে, আপনি তো খালি একটা তো থাকবে এমন না। এই দেখেন আসতেছে, দেখেন একটা দুইটা প্যারাল, হ্যাঁ ধরেন এরকম প্যারালে আছে থাকুক। এখন দেখেন আপনি একটাকে ধরেন এই যে লোডে যেটা আছে ডান পাশে যেটা সেটা লোড, এইটা ধরেন শর্ট করে দিয়েছেন, এটার জন্য আপনার হচ্ছে কি বাম পাশে বাকি দুইটা রেজিস্ট্যান্স সেই দুইটা শর্ট হয়ে যাবে, তো বাকি তো নেটওয়ার্ক থাকতেছে আপনার বাম পাশে। ওকে স্যার, বুঝতে পেরেছি। এই ক্ষেত্রে তো আমার এই পুরাটুক মিলেই হবে আমার থেভেনিন সার্কিটটা, তাই না? তাহলে এখন যে সার্কিটটা আমি ড্র করছি এইটার সাথে আগে যে সার্কিটটা ছিল তার পার্থক্য কি? একই তো, একই না? বুঝতে পারছেন কি বলছি? লোড ছাড়া বাকি যেটুকু আছে পুরাটুকি আমার থেভেনিন সার্কিট দিয়ে রিপ্লেস করা লাগবে। জি স্যার, বুঝতে পারছি। স্যার সেই ক্ষেত্রে স্যার লোডের বাম পাশে যদি দুটো প্যারালাল আছে স্যার, ওইখান থেকে কোনো কারেন্ট ফ্লো হবে স্যার? কারণ যেহেতু শর্ট করে দিচ্ছি স্যার, তাহলে তো ওই পথ দিয়ে যাবে না। হ্যাঁ যাবে, সমস্যা কি? যেটা হবে ওইটাই তো মাপবো। না স্যার, মানে বলতে চাচ্ছিলাম লোডটা তো আমরা শর্ট করে দিচ্ছি স্যার, হুম, তাই না স্যার? হুম। তাহলে স্যার এর বাম পাশে যে দুটো প্যারালাল আছে স্যার, ওইখান দিকে কোনো কারেন্ট ফ্লো হবে? কারণ ওইখানে তো রেজিস্ট্যান্স আছে, বাট ডান দিকে যেখানে লোডকে আমরা শর্ট করছি ওখানে কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে ম্যাক্সিমাম কারেন্ট ওইখান দিয়ে ফ্লো করবে না, মানে স্যার সবটুকু হ্যাঁ কারেন্ট। যেটা বলছেন ওইটাই, যেটা শর্ট হবে শর্ট দিয়েই কারেন্ট ফ্লো হবে, ঠিকই বলছেন। যে শর্ট দিয়ে কারেন্ট ফ্লো হবে ওই জিনিসটা মাপবো, এবং ওই মেপে যেটা পাবো ওইটাই হবে আমার আই শর্ট সার্কিট। যে লেকচার দিবালো এটাই মাত্র বলছিলাম যে লোডটাকে যখন শর্ট করে দিব ওইটা দিয়েই কারেন্টের পুরো ফ্লোটা হবে, এটাই বলছিলাম। আচ্ছা এই পর্যন্ত কি বোঝা গেছে? আর কারো কোনো কনফিউশন? নো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভিথেভেনিন পেয়ে গেছি আর থেভেনিন পেয়ে গেছি। এখন লোডের অ্যাক্রসে কারেন্টটা বের করতে যাচ্ছি আর লোডের অ্যাক্রসে ভোল্টেজটা বের করতে যাচ্ছি। তো এখন লোডের এই যে এখন আমার সার্কিটটা জাস্ট এটা হয়ে গেছে। এখন নরমাল এটা কারেন্টটা কত হবে? সিরিজ সার্কিটে কারেন্ট হবে না যে ভি বাই আর, তার মানে ভি বাই আর থেভেনিন প্লাস আর লোড। বুঝা গেছে এই লাইনটা কিভাবে আসছে? জি স্যার। আর এই এখন লোডের অ্যাক্রসে ভোল্টেজটা কত হবে? এই যে লোডের অ্যাক্রসে যে কারেন্টটা পেয়ে গেছি ওই লোডের অ্যাক্রসে কারেন্টটাকে যদি লোড রেজিস্ট্যান্স দিয়ে গুণ করে দিই তাহলে আমার ভোল্টেজটা পেয়ে যাবো না? বুঝা গেছে? Yes, sir. এই যে এইখানে এখন ভোল্টেজটা কত হবে? এইভাবে গুণ করে করতে পারি অথবা আরেকভাবে কিভাবে করতে পারি, এই যে গুণ করে যেটা আসছে ওইটাই আসলে ভোল্টেজ ডিভাইডার রুল, তাই না? যেহেতু একটা সিরিজ সার্কিট, ভোল্টেজ ডিভাইডার রুল দিলে আমি ভোল্টেজটা পেয়ে যেতে পারি। তা আমি দেখেন এই দুইটা জিনিস যদি বের করে রাখতে পারি পরে আমার লোডকে অ্যানালাইসিস করাটা সহজ হয়ে যাচ্ছে, তাই না ব্যাপারটা? Yes, sir. দেখেন এরকম যদি একটা সার্কিট থাকতো তখন লোডকে অ্যানালাইসিস করা মানে লোডের একটা ভোল্টেজ কারেন্ট বের করাটা কি সহজ হতো? নাকি এখন এরকম একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বানায় ফেললে তখন আমার অ্যানালাইসিস করাটা সহজ হয়? কখন সহজ হয়? অবশ্যই হ্যাঁ অবশ্যই সিম্পলিফাইড সার্কিটেই অ্যানালাইসিস করাটা সহজ হবে, তাই না? আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা থিওরিটিক্যাল পরে এখানে শেষ, এখন জাস্ট একটা ম্যাথ দেখাবো তারপরে এক্সাম্পলের কি বলি সিমুলেশনে চলে যাবো।
আচ্ছা, আপনাদের একটা জিনিস মানে বাদ করছে, এখানে একটা শব্দ থাকার কথা, সেটা হচ্ছে শব্দটা কই, দাঁড়ান একটু খুঁজে দেখি। আচ্ছা, আপনাদের এখানে আপনাদের ল্যাব যে ল্যাব শিটে যেটা দেখবেন মানে হচ্ছে এলিমেন্ট বাদেও বলছে কি প্যাসিভ এবং হচ্ছে আমার বাইলেটারাল। এখন দেখেন প্যাসিভ ডিভাইস তো আমরা জানি না, প্যাসিভ ডিভাইস কি করে, শুধু এনার্জি কনজিউম করে না? Yes, sir. হ্যাঁ, তাহলে আমার যে বাম পাশে যে বক্সের ভিতরে যে নেটওয়ার্কটা থাকবে, হ্যাঁ, ওই বাম পাশে যে নেটওয়ার্কটা থাকবে সেটাতে আমার মানে সোর্স বাদে বাকি সব সব এলিমেন্ট গুলো থাকবে, সবগুলো কি থাকবে, প্যাসিভ। বুঝতে পারছেন? তাহলে না হলে হচ্ছে আমি থেভেনিন থিওরেম অ্যাপ্লাই করতে পারবো না। আমার যদি কোনো অ্যাক্টিভ ডিভাইস থাকে, যেমন হচ্ছে ধরেন আপনার বিজেটি বা হচ্ছে আমার কোনো অপ অ্যাম্প, এগুলো তো আপনার পরিচিত না, কিন্তু এরকম মানে অন্যান্য অ্যাক্টিভ ডিভাইস রয়েছে, হ্যাঁ, ওইসব অ্যাম্পলিফায়ার টাইপের কোনো অ্যাক্টিভ ডিভাইস বা অন্য যে কোনো টাইপের যদি অ্যাক্টিভ ডিভাইস থাকে, তাহলে আমরা থেভেনিন থিওরেম হচ্ছে অ্যাপ্লাই করতে পারবো না। আর হচ্ছে বাইলেটারালটা হচ্ছে আপনাদের যে লেকচারার অনুপ দেখাচ্ছে। আচ্ছা, এটা যেটা দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, দেখেন আপনার ধরেন একটা রেজিস্টরকে এক্সাম্পল দিলাম। তো রেজিস্টরের ক্ষেত্রে দেখেন, রেজিস্টরের ক্ষেত্রে কিন্তু পোলারিটি ম্যাটার করে না, তাই না? দেখেন এই পোর্শনে যদি প্লাস থাকে, এই পোর্শনে মাইনাস থাকে, তাহলে কারেন্টের ফ্লো এদিক থেকে এদিকে হবে। আর এই পোর্শনে যদি মাইনাস আসে আর এই পোর্শনে প্লাস থাকে, তাহলে কারেন্টের ফ্লো এই পাশ থেকে এই পাশে হবে। তার মানে আমি বলতে পারি যে নো ম্যাটার হোয়াট, কোন পোলারিটি রেজিস্ট্যান্সে কোন পাশে আসছে এটা কিন্তু ম্যাটার করে না। যেই দিকেই পোলারিটি আসুক, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট কিন্তু দুই দিকেই ফ্লো করতে পারে, তাই না? আমি কি আমার Yes, কথাটা sir. বুঝে নিয়েছে কথাটা। হ্যাঁ, আমি যেটা বুঝতে চাচ্ছি এটা হচ্ছে গিয়ে এই টাইপের এলিমেন্টকে বলা হয় বাইলেটারাল। বাইলেটারাল মানে দুই দিক, জানেন তো, বাই মানে হচ্ছে দুই, BI বাই, বাই 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 মানে কি টু। বাই মানে কি তাহলে এখানে, মানে দুই দিকেই কারেন্টের ফ্লো সে এনশিওর করতে পারে, বা দুই দিকেই সে কারেন্টের ফ্লো করতে পারে। দেখেন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এই পাশে যদি পজিটিভ থাকে আর এই পাশে নেগেটিভ থাকে, তাহলে কারেন্টের ফ্লো হবে বাম থেকে ডানে। আর এইদিকে পজিটিভ এই পাশে নেগেটিভ থাকলে কারেন্টের ফ্লো হবে ডান থেকে বামে। বাট যে কোনো পোলারিটিতেই কিন্তু সে কারেন্টের ফ্লো করতে পারে, ঠিক আছে? এমন কিন্তু হবে না যে পোলারিটি চেঞ্জ করে দিলে কারেন্টের ফ্লো বন্ধ হয়ে যাবে। যেহেতু দুই দিক থেকেই সে কারেন্টের ফ্লো করতে পারে, তো এই টাইপের এলিমেন্টকে রেজিস্ট্যান্সকে বলা হয় বাইলেটারাল। বাট আমি যদি এখন একটা ডায়োড কল্পনা করি, ডায়োডের ক্ষেত্রে দেখেন এটা তো পি টাইপ, এটা এন টাইপ। তো পি এর দিকে যদি পজিটিভ বায়াসিং থাকে, সেই টাইপকে কি বলা হয়, ফরওয়ার্ড বায়াসিং। ফরওয়ার্ড বায়াসিং এর ক্ষেত্রে ডায়োডটা শর্ট সার্কিট হিসেবে কাজ করে, তখন ডায়োডের মধ্যে কারেন্টের ফ্লো হবে বাম থেকে ডানে। বাট আমি যদি বায়াসিংটা উল্টা করে দিই, যে এটা পি টাইপ, এটা এন টাইপ, এটা মাইনাস, এটা প্লাস, এখন কিন্তু আমার ডায়োডটা কি করবে, ওপেন সার্কিট হিসেবে কাজ করবে, তাই না? এখন কিন্তু এটার মধ্যে দিয়ে কোনো কারেন্টের ফ্লো হবে না, কারেন্টের ফ্লো জিরো হবে। তাহলে আমি বলতে পারি যে ডায়োডের মধ্যে কারেন্টের ফ্লো শুধু পি থেকে এন সাইডের দিকেই হতে পারে, একটা দিকে হতে পারবে, সেই দিকটা কি পি থেকে এন এ। বাট এন থেকে পি এ কিন্তু কখনো কারেন্টের ফ্লো হতে পারে না। এই জন্য ডায়োডকে বলা হবে ইউনিল্যাটারাল এলিমেন্ট। ইউনি মানে ওয়ান, বুঝা গেছে? Yes, sir. এই যে ডায়োডের ক্ষেত্রে শুধু একদিকে হবে, দুই দিকে হতে পারবে না। কি বলছি, বুঝা গেছে কথাটা? না বুঝলে তাহলে বলেন। স্যার সব সিম্পল সার্কিট Yes, sir. যেগুলো আছে সবগুলো হচ্ছে বাইলেটারাল স্যার। বুঝিনি কথাটা, একবার বলেন। মানে স্যার সব সিম্পল সার্কিট যেগুলো আছে মানে একটা রেজিস্ট্যান্স আর একটা ভোল্টেজ সোর্স নিয়ে যেগুলো গঠন করা হয় স্যার, ওগুলো সবগুলো বাইলেটারাল। ভোল্টেজ, রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, এগুলোকে বাইলেটারাল বলা যাবে, কারণ যে কোনো দিক থেকে মানে পোলারিটি অতটা ম্যাটার করে না। এটাই কি কোশ্চেন করছিলেন? ইয়েস স্যার। মানে বাইলেটারাল কি আর ইউনিল্যাটারাল কি, এটা কি বুঝতে পারছেন? ইয়েস স্যার। বলেন তো কি। স্যার বাইলেটারাল হচ্ছে স্যার যে মানে দুই দিক থেকে কারেন্ট ফ্লো করতে পারবে না স্যার, হ্যাঁ, পোলারিটি হ্যাঁ, কোনো হ্যাঁ। ম্যাটার করে না স্যার, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, ইউনিটারাল exactly। হচ্ছে স্যার পোলারিটি ম্যাটার করে স্যার। হ্যাঁ, যে কোনো একদিক থেকে কারেন্ট ফ্লো করতে পারে, একদিক থেকে করতে পারে দেখে ইউনি, আর ওইটা দুই দিক থেকে করতে পারে দেখা বাই। এই, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটাও গেল। তাহলে কোন তিনটা ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে এটা বলেন তো, থেভেনিন থিওরেমে আমাকে যদি অ্যাপ্লাই করতে হয় কোনো সার্কিটের, যে কোনো সার্কিটের উপরে আমি থেভেনিন থিওরেম অ্যাপ্লাই করতে পারবো না, কোন তিনটা ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে থেভেনিনের ক্ষেত্রে? লিনিয়ার, লিনিয়ার হইতে হবে। আমার যে এলিমেন্ট গুলো থাকবে আমার লোড রেজিস্ট্যান্সের বাম পাশে যে এলিমেন্ট গুলো থাকবে সেটা লিনিয়ার হইতে হবে। দেখেন রেজিস্ট্যান্স কিন্তু সব ছবি আঁকা, ছবি কিন্তু লিনিয়ার আঁকা, রেজিস্ট্যান্স আঁকা সব হচ্ছে লিনিয়ার। রেজিস্ট্যান্স অফকোর্স লিনিয়ার, এটা আমরা আগের ক্লাসেও বলছে, মানে এর আগে এই ক্লাসও বলা হলো। এবং এটা রেজিস্ট্যান্স কি বাইলেটারাল এলিমেন্ট, তো লিনিয়ার গেল, বাইলেটারাল গেল,
এবং রেজিস্ট্যান্স কি প্যাসিভ না, প্যাসিভও না, প্যাসিভ হতো। আমি সোর্সটা বাদ দিব, সোর্সটার কথা চিন্তা করব না, সোর্স বাদে বাকি যে এলিমেন্ট গুলো আছে সেটার কথা বলতেছি। রেজিস্ট্যান্স তো প্যাসিভ, তাই না? তাহলে এই তিনটা ক্রাইটেরিয়া আমাকে মেনটেন করতে হবে। তিনটা ক্রাইটেরিয়া যদি মেনটেন না করে তাহলে আমি থেভেনিন থিওরেম অ্যাপ্লাই করতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, স্যার লিনিয়ারটা নিয়ে একটু রিক্যাপ করলে ভালো হতো। লিনিয়ারটা কতদিন, যেটা কি বলেছিলাম বলেন তো? আচ্ছা, অন্য যে কোনো একজন বলেন তো, স্টুডেন্টদের মধ্যে থেকে একজন বলেন, নাকি কারোই মনে নেই কিভাবে সম্ভব? এটা সুপারপজিশন প্রিন্সিপাল মেনে চলে। হ্যাঁ, লিনিয়ার মানে যারা সুপারপজিশন থিওরেম মেনে চলে। আরেকভাবে বুঝলাম, এটা কি ম্যাথমেটিক্যালি যাদের পাওয়ার হচ্ছে 1 বা প্রপোর্শনাল, ওই টাইপের সার্কিটকে বলা হয় লিনিয়ার, তাই না? জি স্যার। ল অফ এডিশন আর ল অফ হ্যাঁ, ল অফ এডিশন আর ল অফ হোমোজেনিটি, একটা হচ্ছে গুণের প্রপার্টি, একটা যোগের প্রপার্টি। আচ্ছা, লিনিয়ারটা আমি আপনাকে আরেকবার দেখাই, ঠিক আছে? বুঝছি স্যার। কি বুঝছেন বলেন? লিনিয়ারকে আরেকবার দেখাবো নাকি বুঝছেন আসলে? স্যার বুঝছি স্যার। কি বুঝছেন বলেন? অল্প একটু স্যার দেখায়। একটু দেখাবো, আচ্ছা, ঠিক আছে। একটা second। slow হয়ে গেছে। এই যে এই জিনিসটা ছিল আমার লিনিয়ার প্রপার্টি, ঠিক আছে? যে লিনিয়ার প্রপার্টি হতে হলে তার দুইটা জিনিস মেনে চলা লাগে, একটা হচ্ছে সুপারপজিশন থিওরেম। আর সুপারপজিশন থিওরেম কখন মেনে চলে? যদি এই দুইটা ল মেনে চলে, ল অফ অ্যাডিটিভিটি আর হোমোজেনিটি। ল অফ অ্যাডিটিভিটি হচ্ছিল যোগের প্রপার্টি, আর ল অফ হোমোজেনিটি ছিল গুণের প্রপার্টি। মনে পড়ছে? ইয়েস স্যার। তার মানে এই ল অফ অ্যাডিটিভিটি আর হোমোজেনিটি মেনে চললে তারা সুপারপজিশন মেনে চলে, আর যারা সুপারপজিশন মেনে চলে তারাই লিনিয়ার। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত গেল। এখন নেক্সটে চাই। নেক্সট, হ্যাঁ বলেন, বলবেন? আচ্ছা, কিছু না বললে নাই। এখন দেখেন থেভেনিন থিওরেম বের করবো। তো থেভেনিন থিওরেম বের করার জন্য কিভাবে বের করতে বসলাম, এটা এখন থিওরিটিক্যালি একটা মানে ছোট একটা ম্যাথ দেখাবো, তাড়াতাড়ি চলে যাবো। ঠিক আছে, এগুলো মানে ক্লাসেও পড়ছেন। তো থেভেনিন থিওরেম বের করতে হলে আমার দুইটা জিনিস বের করা লাগে, একটা হচ্ছে আর থেভেনিন, একটা হচ্ছে ভি থেভেনিন। ভি থেভেনিনটা কিভাবে বের করা লাগে? ওপেন করে দিয়ে। আর আর থেভেনিনটা কিভাবে বের করা লাগে? দুই ভাবে বের করা যায়। একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হিসাব করা যায়, আর একটা বের করা যায় এইভাবে, যে ভিওসি বাই আইএসসি। কি বলতেছি কথাগুলো বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এখন হচ্ছে ফার্স্টে এই সার্কিটটার জন্য, এই সার্কিটটা দেওয়া আছে। Okay? তো এই সার্কিটটা দেওয়া আছে, এই সার্কিটটার জন্য আমাকে বলছে যে আর এর মান চেঞ্জ হলে, যে আর একবার 6 ওহম দিয়ে দেখো যে মান কি আসে, মানে আইএল কত আসে, ভিএল কত আসে। আর একবার 16 দিয়ে দেখো এটার মধ্যে কারেন্ট ভোল্টেজ কত হয়। আই একবার 36 দিয়ে দেখো কারেন্ট ভোল্টেজ কত হয়। তো প্রত্যেকবার 6 এর জন্য একবার সার্কিট সিমুলেশন করা, 16 এর জন্য সার্কিট সিমুলেশন করা, 36 এর জন্য সার্কিট সিমুলেশন করা, তা না করে আমি কি করব, আমি ফার্স্ট যেই পোর্শনটা আছে সার্কিটের, ফার্স্ট পোর্শনটার একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট বানিয়ে ফেলবো। এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট বানিয়ে ফেলবো। তারপরে জাস্ট এই সূত্রগুলো বসাবো। দেখি, এই যে এই সূত্রগুলো বসাবো। যখন আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট বানানো হয়ে গেছে, তখন এই সূত্রগুলো দিলেই, এই যে এই সূত্রগুলো দিলেই আমার হচ্ছে গিয়ে আমার আইএল আর ভিএল বের হয়ে আসবে না? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে আমার আর প্রতিবার সার্কিট আলাদা আলাদা ভাবে সলভ করা লাগবে না। কি করবো, থেভেনিন থিওরেমের সাহায্যে এই সার্কিটটা সলভ করবো। তো থেভেনিন থিওরেম বের করার জন্য ফার্স্টে কি লাগবে, ভি থেভেনিন লাগবে আর আর থেভেনিন লাগবে। তো এখানে আর থেভেনিনটা বের করছি। আর থেভেনিনটা কিভাবে বের করছি দেখি। আর থেভেনিন বের করার জন্য কিভাবে বের করা লাগে, ফার্স্টে হচ্ছে অবশ্যই লোডটাকে আমি খুলে দিব, মানে লোডটা ভেরিয়েবল যে জিনিসটা, লোডটাকে খুলে দিব। তো লোডটাকে খুলে দিলে আমার সার্কিটটা বাকিটুক থাকে এইটুক, তাই না? এই যে এই পোর্শনটা, যে যেইটা হচ্ছে এই গোলাপি কালার দিয়ে ডটেড দিছি, এই পোর্শনটা বুঝে গেছে? জি স্যার। লোডটা খুলে দিলে সার্কিটটা থেকে এইটুক। তারপর কি করব, যে ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলো আছে, ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলোকে ডিঅ্যাক্টিভেট করবো। তো এইখানে দেখেন একটা ভোল্টেজ সোর্স আছে, ভোল্টেজ সোর্স কিভাবে ডিটেক্ট করবো, শর্ট করে দিব। না, কারেন্ট সোর্স আছে, কারেন্ট সোর্সটাকে ওপেন করে দিব। ঠিক আছে? তাহলে কি দেখা যায় যে এইখান থেকে এই সার্কিটটাকে এইভাবে আঁকা যায়?
যে দেখেন Yes, এখানে একটা sir. ভোল্টেজ সোর্স ছিল, ভোল্টেজ সোর্স শর্ট হয়ে গেছে, আর এখানে একটা কারেন্ট সোর্স ছিল, কারেন্ট সোর্স এখন ওপেন হয়ে গেছে। এই ওপেনে হয়েছে এটা তো না রাখলেও হয়, কারণ এখান দিয়ে তো কোনো কারেন্টের যাবে না, তাই না? এই জন্য এটা রাখে নাই। তাহলে এখন যদি আমি RThevenin-টা মাপি, তার মানে কিভাবে হবে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিলে হবে। তো এই পোর্শনটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে দেখেন তো? এই যে এই দুইটা পোর্শন প্যারালাল না, এই 4 ওহম আর 12 ওহম এই দুটো প্যারালালে আছে না? Yes, sir. এই দুটো যদি প্যারালালে থাকে তাহলে আমার সার্কিটটা কেমন হবে? সার্কিটটা হয়ে গেছে এই যে এইটা হচ্ছে 4 ওহম আর 12 ওহম, তার সাথে এটা 1 ওহম। তাহলে এই দুটো সিরিজে আছে বলতে পারি না? Yes, sir. তো এই যে এই দুইটা প্যারালাল করে এই পোর্শনটা পাইলাম, আর এইটা 1টা এইভাবে আছে। এখন যদি এটা সিরিজে মানে যোগ করে দিই তাহলে তো আমি RThevenin-টা পেয়ে গেছি। RThevenin কি বোঝা গেছে? Yes, Yes, sir. sir. একজনও যদি না বুঝেন বলেন RThevenin কিভাবে বের করছি বুঝছেন না? না বুঝলে বলেন, লজ্জা পাওয়ার কিছু নেই। কেউ কারো চেহারা দেখতেছি না, চেহারা দেখলেও লজ্জা পাওয়ার কিছু নেই, বলেন। সবাই বুঝছেন এটা কিভাবে সম্ভব? ভালো। তাহলে Sir, RThevenin 4 আর 12 স্যার প্যারালালে কিভাবে? 4 আর 12 প্যারালাল কিভাবে? গুড কোশ্চেন। এই যে দেখেন আম, 4 আর 12 ছিল এইভাবে, এটা ছিল 4 আর এটা ছিল 12। এরা কি প্যারালালে নাকি প্যারালালে না? বলেন। প্যারালাল সার্কিট মানে কি? তাদের মধ্যে কমন নোড দুইটা। এখন দেখেন 4 আর 12 মধ্যে কমন নোড কয়টা? এই যে এটা একটা কমন নোড, এইখানে পুরো টুকরে একটা নোড চিন্তা করতে পারি না? Yes, sir. তাহলে এই সার্কিটটা অ্যাকচুয়ালি এরকমই না, যে এটা 4 এটা 12 এরকম। এই জন্য 4 আর 12 কে প্যারালাল হিসাব করছে। বুঝতে পারছেন? Okay, sir. আচ্ছা, তাহলে আমি RThevenin-টা পেয়ে গেলাম। এখন নেক্সট কাজ কি? VThevenin বের করা। তো VThevenin কিভাবে বের করবো? ওই যে ওপেন সার্কিট ভোল্টেজ হিসাব করা লাগবে। আর ওপেন সার্কিট ভোল্টেজ কিভাবে হিসাব করবো? একজন বলছিলেন মনে হয় KVL করা লাগবে, ওই যে একদম ক্লাসের শুরুতে। ওই কাজটা আসলে করবো। হ্যাঁ, KVL দিয়েও করা যায়, অন্যভাবে করা যায়। তো আমি এখানে দুইভাবে দেখাইছি, একটা হচ্ছে মেশ দিয়ে করছি, একটা নোডাল দিয়ে করছি। এটা জাস্ট পারবেন তাও একবার বলে যাই কিভাবে করছি। ধরেন এই যে এই লুপটার ক্ষেত্রে, I1 লুপের ক্ষেত্রে, এই লুপের ক্ষেত্রে যদি মেশ ফেলাই কি হবে বলেন তো? 32 ইকুয়াল টু 4I1 প্লাস 12I1 মাইনাস 12I2, এটা লেখা যায়? Yes, Yes, sir. sir. Yes, sir. লেখা যায়। তাহলে এটারে আরেকটু সহজ করে লিখছে, 32 ইকুয়াল টু 4 আর 12 যোগ করলে 16I1 মাইনাস 12I2 লেখা যায়? Yes, Yes, sir. sir. Yes, আবার sir. দেখেন I2 এর ভ্যালুটা কত? I2 এর ভ্যালু কি -2 অ্যাম্পিয়ার না? এই যে I2 এর ডিরেকশনটা এইদিকে, এদিকে আবার একটা কারেন্ট সোর্স আছে -2। তাহলে I2 টা যাচ্ছে এইদিকে আর কারেন্ট সোর্সটা যাচ্ছে এইদিকে। তাহলে কি আমি বলতে পারি না I2 ইকুয়াল টু -2? Yes, sir. এই ভ্যালুটা যদি এখানে বসাই দিই তাহলে এখান থেকে I1 এর একটা ভ্যালু পেয়ে যাবো। I1 এর ভ্যালুটা যদি পেয়ে যাই, এই যে I1 এর ভ্যালুটা যদি পেয়ে যাই, তাহলে I1 এর ভ্যালুটা পেয়ে গেলে এই দুই প্রান্তে আমি ভোল্টেজ হিসাব করতে পারবো না? স্যার ফার্স্ট কোশ্চেন স্যার 16I1 16টা কোথা থেকে আসছে স্যার কোনটা? বুঝিনি, এই কথাটা আরেকবার একটু বলেন কাইন্ডলি। স্যার -32 প্লাস 16I1 লিখছেন না স্যার, ওখানে 16 কোনটা বোঝাচ্ছে স্যার? 16 4 মানে plus এই যে 12. 16I1 প্লাস 12I1। স্যার yes, স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখেন আমার তো বের করতে হবে যে এই দুই প্রান্তে ভোল্টেজটা বের করা লাগবে, তাই না? Yes, sir. Yes, sir. আচ্ছা, এই দুই প্রান্তে ভোল্টেজ যদি বের করা লাগে, এখন একটা জিনিস একটু দেখেন, সেটা হচ্ছে গিয়ে এইখানে দিয়ে তো কোনো কারেন্টের ফ্লো হচ্ছে না যেহেতু ওপেন করা। তাহলে এই দুই প্রান্তের ভোল্টেজ আর এই দুই প্রান্তের ভোল্টেজ সেম না, যেহেতু এখানে কোনো ড্রপ হচ্ছে না। Yes, sir. এই দুই প্রান্তের ভোল্টেজ আর এই দুই প্রান্তের ভোল্টেজ সেম না। Yes, sir. তাহলে কি আমি বলতে পারি যে এই দুই প্রান্তের ভোল্টেজ বের করা আর এই দুই প্রান্তের ভোল্টেজ বের করা আসলে একই কথা? Yes, sir. Yes, এই sir. কাজটাই করবো। এখন এই দুই প্রান্তের ভোল্টেজটা কত দেখেন, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তো রেজিস্ট্যান্সের একটা যদি ভোল্টেজটা বের করতে পারি সেটাই তো হয়ে যায়। আর রেজিস্ট্যান্সের একটা ভোল্টেজ কত হবে? I ইনটু R। এখানে R এর মান হচ্ছে 12 আর এখানে কারেন্টের মান কত বলেন তো? I1 মাইনাস I2 না? Yes, sir. I1 minus I2. হ্যাঁ, এইখানে এই জন্য লিখছি যে VThevenin ইকুয়াল টু 12 ইনটু I1 মাইনাস I2। তাহলে আমার কাছে I1 আছে I2 আছে, তাহলে VTheveninটা বের হয়ে আসবে না? জি, sir. আর VThevenin আছে আমার হাতে, RThevenin আছে। এখন বলেন তো তাহলে RL IL VL গুলা কিভাবে বের করবো? এই যে এই সার্কিটটা ধরেন, এই সার্কিটে আমার VThevenin আছে RThevenin আছে, IL আর VL গুলো কিভাবে বের করবো? এই যে এই দুইটা, এই সূত্রটা দিয়ে আমি IL আর VL বের করতে পারবো, ঠিক আছে? বুঝতে পারছেন? নরমাল একটা সিরিজ সার্কিটের জন্য সূত্র বুঝা গেছে? Yes, sir. আমি ফার্স্ট ইকুয়েশনটা এখনো বুঝি নাই স্যার। কোনটা? এই যে এই কোশ্চেনটা
ফার্স্ট লাইনটা আছে এই যে না স্যার এটা? আগে আগে দুই স্লাইড আগে স্যার এটা না কুইজ আগে আজকে স্যার আমি কি বল যেখানে ক্যালকুলেশন করতেছিলাম স্যার এটা আর এখন না, যেটা স্যার। করতেছেন ওইটা বলছো মনে হয়, এখন যেটা ম্যাথে এই লাইনটা ইয়েস স্যার মেশের ফার্স্ট লাইনটা ইয়েস স্যার এই লাইনটা এখনো আচ্ছা ইয়েস আচ্ছা, স্যার দেখি। আচ্ছা আপনাকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখেন, এইটা যদি আমি একটা মেশ অ্যাপ্লাই করি, এই পোর্শনটা তো বাদ, যেহেতু এই যেটা ওপেন করে দিছি, তাহলে আমার সার্কিটটা হচ্ছে এইটু। এখন এই সার্কিটের মধ্যে ধরেন আমার মেশ অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তো মেশ দিয়ে করলে ধরেন এইখানে একটা লুপ চিন্তা করলাম, এটার নাম দিলাম I1 কারেন্ট, আর এইখানে একটা কারেন্ট ধরলাম, এটা ধরলাম I2 কারেন্ট। এখন এই লুপের জন্য বলেন তো ইকুয়েশনটা কত হবে, মেশ ইকুয়েশন আপনিই বলেন। দেখেন এটা ঘুরে আসতে গেলে মাইনাস পাইলো, তাহলে -32 প্লাস এই সার্কিটের কারেন্ট কত, এই লুপের কারেন্ট কত 4I1, আরেকটা আছে 12I1, আর এই 12 উপরে দেখেন এই I2 এর একটা প্রভাব আছে, বাট যেহেতু এটা নেইবরিং লুপের কারেন্ট এই জন্য এটা হবে -12I2 আর ইকুয়াল টু সামেশন অফ ভোল্টেজ ইকুয়াল টু 0। এবার কি বুঝা গেছে? ইয়েস স্যার না বুঝলে বলেন, সমস্যা নেই, আমি আবার বলবো। সেকেন্ড লুপ থেকে আমরা আলাদা করে লিখতে পারি না স্যার, মানে আমরা আগে মেশের ক্ষেত্রে যেমন একটা লুপ আলাদা করে করতাম তারপর লাস্টে মাইনাস করতাম, তো ভাবে করা যায় না? না না, মেশ তো এইভাবেই করতাম, নেইবারিং লুপ গুলো মাইনাস হবে আর নিজের লুপ গুলো প্লাস হবে। ওইটা মনে কেভিএল এর কথা বলছেন আপনি, কেভিএল এর মেশে তো একটু চেঞ্জ ছিল। এটা কেভিএল এর ক্ষেত্রে ব্রাঞ্চ কারেন্ট গুলো আলাদা আলাদা হিসাব করা লাগতো, আর মেশের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার একটা লুপে একটা কারেন্ট হিসাব করা লাগতো। না স্যার আমি বলতে চাচ্ছি যে প্রথম ইকুয়েশনটাকে এভাবে লেখা যেত না যে স্যার 4I1 + 12I1 - 32 = 0 স্যার, ওটা কথা বলতেছিলাম। মানে এইটা লিখতে চাচ্ছেন না, ইয়েস স্যার বাট দেখেন এই রেজিস্ট্যান্সটার উপরে কিন্তু এই লুপটার প্রভাবও আছে, এই লুপটার প্রভাবও আছে। তা আপনি শুধু এইটা কাউন্ট করছেন, এটা না কাউন্ট করলে এই রেজিস্ট্যান্সের ইফেক্টটা কি আসলে হইলো? কারণ এই রেজিস্ট্যান্সের উপরে তো দুইটা কারেন্টই যায়, তো আপনার তো দুইটা কারেন্ট কাউন্ট করা লাগবে। তো যেহেতু আমি এই লুপ হিসাব করছি এখন, এই জন্য এটাকে প্লাস দিচ্ছি, আর যেহেতু এটা নেইবারিং লুপ এই জন্য এটাকে মাইনাস দিচ্ছি। পরে যদি আমি যখন এই সার্কিটে মানে যখন আমি এই লুপের জন্য ইকুয়েশনটা করতে চাইতাম, তখন আবার এই I2 এর জন্য কারেন্টটা আমার পজিটিভ আসতো, আর তখন I1টা নেগেটিভ আসতো। সেকেন্ড লুপের জন্য ইকুয়েশনটা লিখলে ভালো হতো। হ্যাঁ, সেকেন্ড লুপের জন্য ইকুয়েশনটা কি হবে, তো দাগ দিয়ে দিছি। আচ্ছা আমাকে অন্য কেউ একজন বলেন তো সেকেন্ড লুপের ইকুয়েশনটা কি হবে, বলতে পারবেন কেউ? I2 = -2 ওইটাই। ওইটা তো বুঝছি, হ্যাঁ ওটা তো দেখাই যাচ্ছে, বাট এই স্যার রেজিস্ট্যান্সের 12 স্যার 12I2 - 12I1 12/2 - 12/1, থ্যাংক ইউ। তারপর is equal -2 is equals to -2। -2 হবে না তো, এখানে তো ভোল্টেজ লেখা লাগে। ও স্যার স্যার সরি 0 স্যার 0 স্যার। হ্যাঁ 0 এটা লেখা লাগবে এইখানে, আসলে যে এইখানে ড্রপটা লেখা লাগবে। বলেন এই কারেন্টের ক্ষেত্রে এখানে ড্রপ কত, কারেন্ট সোর্সের ড্রপ কত হয়? 0 0 হবে? বলেন কি হবে? তো 0-ই তো হবে স্যার। স্যার 32 - 4I1। হুম, বুঝিনি 32 - 4i1 কিভাবে হলো? এই লুপে তো 32 নাই। 26 26 কই থেকে আসতেছে? 26 হ্যাঁ না, 26 কেমনে বললেন এটা বলেন। আচ্ছা দেখেন বেশি গেঞ্জাম হয়ে গেছে, তারপর আগে ঠিক আছে। থেভলিন না, বি থেভলিন।
এই লুপের জন্য কারেন্টটা তাহলে কি হবে বলেন? এই লুপের জন্য কারেন্টটা হবে যে এই দুই প্রান্তে ভোল্টেজ আর হচ্ছে গিয়ে এটার জন্য কারেন্ট আছে। এটার জন্য কারেন্টটা তাহলে কত হবে? 12i2 মাইনাস 12i1। তাহলে 12i2 আর 12i1 দিয়ে আমি যে এইখানে ড্রপটা হিসাব করলাম, বাট এই দুই পয়েন্টের ড্রপ এখন হিসাব করা বাকি আছে, তাই না? এখন এই দুই প্রান্তে যখন আসে তখন কি ড্রপটা প্লাস পাবে না মাইনাস পাবে বলেন তো? প্লাস স্যার। হ্যাঁ, আর এই প্রান্তের ড্রপটা দেখেন তো, এই যে যে একজন একটু আগে মাত্র বলছিলেন ওনারটাই ঠিক, এই দুই প্রান্তে আসলে ড্রপটা ভিথেভনিন না? জি স্যার। হ্যাঁ, তাহলে এই দুই প্রান্তে ইয়েস আসলে স্যার। ড্রপটা ভিথেভনিন, তাহলে এটা হবে প্লাস ভিথেভনিন ইকুয়াল টু 0। এটা হবে ইকুয়েশনটা, ঠিক আছে? স্যার বুঝতে প্লাস পারছেন? কেন দিলাম স্যার? কোনটা? ভিতে এটা জি স্যার, জি স্যার। ভিথেভনিনটাকে এখানে হচ্ছে গিয়ে আপনি কি বলতে চাচ্ছেন, যে এখানে যেহেতু কারেন্ট সোর্স এই পাশ থেকে এই পাশে, এই জন্য মাইনাস হওয়ার কথা, এটা বলতে চাচ্ছেন? জি স্যার, জি স্যার। হ্যাঁ ওইটা, বাট আমি যখন এখানে ভোল্টেজে হিসাব করতেছি তখন কিন্তু আমি এটাকে দেখেন, ভিথেভনিনটা যখন হিসাব করছি তখন কিন্তু এখানে আমি প্লাস ধরে রাখছি। দেখেন এই যে ভিথেভনিনের জন্য এখানে যে প্লাস, এখানে মাইনাস ধরে রাখছি, এই জন্য। জি স্যার, বুঝতে পারছি। কারেন্ট সোর্সের সাথে কারেন্সপন্ড করলে তখন হয়তো একটা কারেন্ট সোর্সে অথবা ভিথেভনিনে কোথাও একটা মাইনাস সাইন আসবে, বাট আমি কিন্তু লোড ধরার সময় যে কোনো একটা পোর্শনে আমার প্লাস ধরে রাখা লাগে। ওইটার সাপেক্ষে যেখানে প্লাস ধরে আমি মাল্টিমিটার পজিটিভ প্রোবটা ওইখানে লাগাই, আর যেটা মাইনাস ধরে মাল্টিমিটার গ্রাউন্ডটা বা নেগেটিভ প্রোবটা ওইখানে লাগাই, এইভাবে করা লাগে। বাট আমার কিন্তু একটা লোডের কোথায় প্লাস হবে এটা আমার একটা ধরে রাখা লাগে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যে মেশের ইকুয়েশনটা লিখতে বলছিলেন, মানে এটা কি বুঝছেন? এখন কি ক্লিয়ার? স্যার আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নেক্সট দিই। Okay. আচ্ছা, আর এখানে আরেকভাবে দেখানো হয়েছে, এটাও দেখা বুঝবেন, ঠিক আছে? কঠিন কিছু না, যে ওইটা মেশ দিয়ে করছিলাম, এখন নোডাল দিয়ে করলেও ভিথেভনিনটা সহজে বের করা যায়। ধরেন এই নোডে হিসাব করি, এই নোডে কারেন্ট গুলা কি, ধরেন এইখানে একটা কারেন্ট আসছে, এইখানে একটা কারেন্ট আসছে, আর এইখান দিয়ে একটা কারেন্ট গেছে, ঠিক আছে? যেহেতু এটা গ্রাউন্ড, তাহলে এই কারেন্টটার মান কত? 32 মাইনাস ভিথেভনিন বাই 4। এই কারেন্টটার মান কত? 2 অ্যাম্পিয়ার। যেহেতু এটা ভাগ হবে না, মানে এই পাশে কিছু যাবে না, তাহলে এই 2 অ্যাম্পিয়ার কারেন্টটা পুরোটুকু এখানে হবে। আর যদি এখানে কিছু একটা থাকতো তাহলে এই 2 অ্যাম্পিয়ারটা এই পাশে আর এই পাশে দুই পাশে ভাগ হইতো। যেহেতু এই পাশে কিছু নাই তাই এই পাশে ভাগ হবে না, পুরো 2 অ্যাম্পিয়ারটাই এখানে আসবে। তাহলে আমি এখানে কি লিখতে পারি, KCL দিয়ে বা নোডাল অ্যানালাইসিস যেটা করতেছে আর কি, যে এইটা প্লাস এইটা ইকুয়াল টু এইটা, ঠিক লেখা যায়? জি স্যার। তো এই কারেন্টটার মান কত? এই যে 32 মাইনাস ভিথেভনিন বাই 4, এই কারেন্টটার মান কত? 2 অ্যাম্পিয়ার ইকুয়াল টু কত হবে? ভিথেভনিন মাইনাস 0 বাই 12। দেখা যায়? এই ইকুয়েশনটা কি বোঝা গেছে? এই ইকুয়েশনটা কি বোঝা গেছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। দেখেন এখানে একটাই আননোন আছে, ভিথেভনিন। তাহলে এই ইকুয়েশন গুলো যদি সলভ করেন এই ভিথেভনিনের মানটা এসে বলবে, এবং আগে যেটা ছিল ওইটাই আসবে। তাহলে এইভাবে আমি একটা থেভেনিন থিওরাম সলভ করতে পারি। বুঝতে পারছেন এই পর্যন্ত? আপনার থিওরিতে যে ম্যাথ গুলো আসবে এইভাবে করা লাগবে, বুঝছেন? ইয়েস স্যার। আচ্ছা, এখন নতুন একটা প্রসেস শিখবো আমরা আজকে, এটার নাম একদম ফার্স্ট ক্লাস থেকে শুনে আসতেছি আমরা, সোর্স ট্রান্সফরমেশন। সোর্স ট্রান্সফরমেশন জিনিসটা কি ফাইনালি আমরা আসছি আজকে ডিসি সার্কিটের লাস্ট ক্লাসে এসে। আচ্ছা ঠিক আছে, এইটাও কি পড়ানো হয়ে গেছে মনে হয় ক্লাসে, তাই না? এগুলো তো একদম প্রিলিমিনারি কথাবার্তা। তো জি স্যার। সোর্স আমার একটু সোর্স বললেন ট্রান্সফরমেশন, স্যার তাও। হ্যাঁ হ্যাঁ বলতেছি অবশ্যই। তো সোর্স ট্রান্সফরমেশন জিনিসটা কি? সোর্স ট্রান্সফরমেশন জিনিসটা হচ্ছে কি, যে কোনো ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে ট্রান্সফর্ম করা যায়, আবার কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে ট্রান্সফর্ম করা যায়, মানে একটা একটাকে ইন্টারচেঞ্জ করা যায়। এই ঘটনাটার নামই হচ্ছে আমার সোর্স ট্রান্সফরমেশন। তো ইন্টারচেঞ্জটা যে করব, কিভাবে করব, বা একটা ভোল্টেজ সোর্সকে যখন একটা কারেন্ট সোর্স বানায় ফেলবো, অথবা একটা কারেন্ট সোর্সকে যখন একটা ভোল্টেজ সোর্স বানায় ফেলবো, তখন তাদের ভ্যালুগুলো কেমন হবে বা কেমন চেঞ্জ হবে, এই ভ্যালুগুলো খুব সহজে পাওয়া যায়। সেটা হচ্ছে গিয়ে আমার খুব সহজ, এই যে এটা ওহমের সূত্র দিয়ে, ঠিক আছে? ভি ইকুয়াল টু আই আর, আই ইকুয়াল টু ভি বাই আর। তো ভোল্টেজ সোর্সের সাথে যদি একটা রেজিস্ট্যান্স সিরিজে থাকে, এটাকে একটা কারেন্ট সোর্সের সাথে একটা রেজিস্ট্যান্স প্যারালালে দিয়ে রিপ্লেস করা যায়। কথাটা আরেকবার বলি, ভোল্টেজ সোর্সের সাথে যদি একটা রেজিস্ট্যান্স সিরিজে থাকে, এটাকে একটা কারেন্ট সোর্স দিয়ে রিপ্লেস করা যায়, তখন রেজিস্ট্যান্সটা থাকবে কারেন্ট সোর্সের প্যারালাল আকারে। তো এই ক্ষেত্রে ভোল্টেজ সোর্স থেকে যে কারেন্ট সোর্স পেয়ে গেলাম, এই কারেন্ট সোর্সের মানটা এখন কত হবে? এই কারেন্ট সোর্সের মানটা হবে এখন এরকম, ভি বাই আর। যদি উল্টা করি, কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্স করতে কি করব, কারেন্ট সোর্স আর রেজিস্ট্যান্স যদি প্যারালাল থাকে তাহলে এটাকে একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস করা যায়। তখন ওইটাকে কি করব, তখন রেজিস্টারটাকে তখন সিরিজে রাখা লাগবে, তখন আমার ভি এর মানটা হবে এই সূত্র। এইটা একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ধরেন এরকম একটা জিনিস আছে যেখানে আমার ভি এর মান 12 আর এর মান 3,
তাহলে এইটাকে যদি আমি একটা সোর্স ট্রান্সফরমেশন করতে চাই তাহলে কি করব, কারেন্ট সোর্স দিয়ে রিপ্লেস করবো। কারেন্ট সোর্সের মানটা তখন কত হবে, এটা মান হবে 12/3 মানে 4। আর রেজিস্টরটা যেহেতু কনস্ট্যান্ট তাহলে রেজিস্টরটা এটাই হবে। বুঝা গেছে? এগুলো ভ্যালুগুলো ঠিক থাকে কিভাবে? এই যে ওহমের সূত্র অনুযায়ী, এটা তো আমার ইউনিভার্সাল সূত্র, প্রুফ সূত্র। তাহলে যদি এই জিনিসটা এইভাবে অ্যাপ্লাই করি তাহলে তোমার ভ্যালু সেমই থাকবে। ধরেন আমার যদি এটা একটা সার্কিট থাকতো, এই সার্কিটের মধ্যে যদি কারেন্টটা ফ্লো করতো, বলেন তো এই কারেন্টের মানটা কত হইতো এখন? V/R স্যার। হ্যাঁ, মানে 4 অ্যাম্পিয়ারই তো হচ্ছে, তাই না? ওই 4 অ্যাম্পিয়ার দিয়ে তো দেখেন এখানে রিপ্লেস করে দিচ্ছি। আবার দেখেন এইখানে যদি আমি, এটা মানে হচ্ছে রেজিস্টারের অ্যাক্রসে কারেন্টটা মাপলাম, এখানে যদি এখন রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ মাপি, বলেন তো ভোল্টেজের মানটা কত হবে? 1200। 12। ওই 12টা দিয়ে কিন্তু এখানে রিপ্লেস করা আছে, ঠিক আছে? বুঝতে পারতেছেন কি বলতেছি? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এই পর্যন্ত যদি করা যে থাকে, আরেকটা জিনিস একটু বলে নেই। ধরেন এরকম একটা কারেন্ট সোর্স আছে, কই গেল আমার কলম? ধরেন এরকম একটা কারেন্ট সোর্স আছে, ঠিক আছে? সরি, আর এরকম একটা কারেন্ট সোর্স আছে। তো কারেন্ট সোর্স প্যারালালে থাকলে তাদের যোগ করা যায়। যেমন এটা যদি হয় 2 অ্যাম্পিয়ার, এটা হয় 5 অ্যাম্পিয়ার, তাহলে আমি এদের এইভাবে যোগ করে লিখতে পারি, যে একটা কারেন্ট সোর্স দিয়ে রিপ্লেস করতে পারি। এই কারেন্ট সোর্সটা মান হবে তখন 7 অ্যাম্পিয়ার, ঠিক আছে? কেন যোগ হইলো? কারণ দুইটা একই দিকে আছে। যদি এরকম হয় তাহলে কি হবে বলেন তো? এটা 2 স্যার অ্যাম্পিয়ার। একই দিকে থাকলেও স্যার এক মিনিট, দুই দিকে কারেন্ট পাঠাচ্ছে না স্যার? মানে 2 অ্যাম্পিয়ারটা ক্লকওয়াইজ যাচ্ছে স্যার, 5 অ্যাম্পিয়ারটা এন্টি ক্লকওয়াইজ যাচ্ছে না স্যার? হ্যাঁ ঠিক আছে, তখন তো আপনার একটা রেজাল্টেন্ট হিসেবে স্যার মানে 3 অ্যাম্পিয়ার হওয়ার কথা না স্যার ওভারঅল সার্কিটটা? না না না, এখানে আমি বলতেছি যে এই দুইটাকে যদি আমি রিপ্লেস মানে করতে চাই, ইকুইভ্যালেন্ট করতে চাই, যে দুইজন পাশাপাশি আছে, পাশাপাশি আসলে একই দিকে কারেন্ট ফ্লো করতেছে, একই দিকে মানে বলতেছি যে দেখেন এইটাকে যদি একটা কমন নোড চিন্তা করি, এটাকে একটা কমন নোড চিন্তা করি, এই দুজন কিন্তু এই দিক থেকে এই দিকে কারেন্ট ফ্লো করতেছে। তো এই জন্য এই দুইটাকে রিপ্লেস করে আমি এইভাবে লিখতে পারি। ইকুইভ্যালেন্ট মানে কি, যে অনেকগুলো জিনিসের রিপ্লেস করে আমি একটা জিনিস দিয়ে রিপ্লেস করব। তো এই দুটো জিনিসকে রিপ্লেস করে যদি একটা দিয়ে করতে চাই তখন তোমার কমন হিসাব করা লাগবে। এই ক্ষেত্রে কমন কি, যে এই নোটটা কমন, এই নোটটা কমন, এই কমন নোট থেকে এই কমন নোডে দুইজন কি একই দিকে কারেন্ট ফ্লো করতেছে না? স্যার বুঝতে পারছি। হ্যাঁ, এই জন্য এটা যোগ করব। বাট যদি এমন হয় যে এটা 2 অ্যাম্পিয়ার এদিকে 5 অ্যাম্পিয়ার এদিকে, এখন বলেন তো এটাকে ইকুইভ্যালেন্ট করলে কি হবে? 3 অ্যাম্পিয়ার নিচের দিকে। হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ। 3 অ্যাম্পিয়ার নিচের দিকে কিভাবে? 3 অ্যাম্পিয়ার কারণ তারা বিপরীত দিকে, তো তাদের ডিফারেন্স যেহেতু 3 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার লিখলাম। আর ডিরেকশনটা কোন দিকে? অবশ্যই যেটা বড়টা সেটার দিকে হবে, তাই না? তাই তো হওয়ার কথা। ইয়েস স্যার। তো এই জিনিসটাকে আপনি একটা কেসিএল দিয়ে ভেরিফাই করতে পারেন। এটা চেষ্টা করে দেখেন কিভাবে বলতেছি কথাটা, কেসিএল, ঠিক আছে? এটা কেসিএল দিয়ে করা যায়, মানে কেসিএল অ্যাপ্লাই করেই কাজটা করছে। এখন ভোল্টেজ সোর্সকে কিভাবে রিপ্লেস করা যায়? ধরেন এইটা একটা ভোল্টেজ সোর্স আছে, এইটা একটা ভোল্টেজ সোর্স আছে, প্লাস মাইনাস, এরকম যদি পিরিয়ডিক হয় প্লাস মাইনাস, তখন এই দুইটা আসলে যোগ হয়। আর যদি এরকম হয় প্লাস মাইনাস প্লাস, তখন এই জিনিসটা আসলে বিয়োগ হবে। এই কথা কি আমি বুঝতে পারছি আমি কি বলছি? ইয়েস স্যার। ধরেন এটা 5 ভোল্ট, এটা 2 ভোল্ট, তাহলে বলেন তো ইকুইভ্যালেন্টটা কত হবে? 7 ভোল্ট। 7 ভোল্ট, এটা প্লাস এটা মাইনাস। এটা ধরেন 5 ভোল্ট, সরি এটা আচ্ছা এটা ধরেন 5 ভোল্ট, এটা 2 ভোল্ট, এখন কি হবে বলেন? 3 ভোল্ট। 3 ভোল্ট এবং ডিরেকশনটা হবে এইদিকে, তাই না? বড়টার দিকে। স্যার এটুকু কি বুঝতে পারছেন কি বলতেছি? ইয়েস স্যার। আচ্ছা, এইটুকু যদি বুঝা থাকেন তাহলে নেক্সট একটা কথা বলি, সেটা হচ্ছে একটা জিনিস কি বলতে নিচ্ছিলাম বলে গেছি। সেটা মনে পড়লে আবার বলবো। দেখেন এখন হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন ইউজ করে আমি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট খুব সহজে করতে পারি। ওই যে আগের যে সার্কিটটা ওইটাই করছি, ঠিক আছে? এই সার্কিটটাই একটু আগে ছিল। এখন আমি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিভাবে বানাবো? সোর্স ট্রান্সফরমেশন ইউজ করে। এটা একটা শর্টকাট সিস্টেম। এই নিয়মটা কোনো বইয়ে লেখা থাকে না বা স্যাররা ওইভাবে করায় না, বাট এটা করলে অনেক সময় শর্টকাটে তাড়াতাড়ি পাওয়া যায়, জন্য একটু শিখাই দিই। আচ্ছা ঠিক আছে, দেখেন
তো ফার্স্ট কাজ একই, ঠিক আছে? ফার্স্ট থিং ফার্স্ট, সেটা কি, লোডটাকে আমি ডিসপ্লেস করে দেবো। তো লোডটাকে ডিসপ্লেস করে আমার সার্কিট থাকে এইটুকু, বুঝা গেছে এটা? Yes, sir. এখন তারপরে কি করবো, আমি এখন সোর্স ট্রান্সফরমেশন ইউজ করবো। আচ্ছা আচ্ছা, মনে করছে আগে কি একটা কথা বলতে ভুলে গেছিলাম সেটা। এই যে এইখানে বলেন তো কারেন্টের ডিরেকশনটা কিভাবে এরকম হয়েছে, মানে এইটা ছিল আমার প্লাস, এটা মাইনাস, তো কারেন্টের ডিরেকশনটা আমি এই দিকে দেই নাই কেন বলেন তো? কোশ্চেনটা কি করছি বুঝতে পারছেন? কারেন্ট সোর্স, পজিটিভ দিকটা স্যার ওইদিকে কারেন্ট হ্যাঁ 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 হ্যাঁ, কারণ হচ্ছে কারেন্টটা দেখেন এই দিক থেকে এদিকে পাস হবে, যেহেতু এটা সোর্স, তাই না? এই জন্য আমি কারেন্টের ডিরেকশনটা ওইদিকে দিচ্ছি, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, স্যার হ্যাঁ বলেন। ঠিক আছে, এখন তাহলে কি করবো দেখেন, এই কাজটা আমি করে ফেললাম। এখন এই সার্কিটটাকে আমি একটু সোর্স ট্রান্সফরমেশন করে দেখি কি অবস্থাটা দাঁড়ায়। তো আমি কি করব, সার্কিটটাকে বাম থেকে সলভ করা শুরু করব। কি বললাম, সার্কিটটাকে আমি বাম থেকে সলভ করা শুরু করবো। এই যে আমার এটা টোটাল সার্কিট, এটা বাম থেকে আস্তে আস্তে যেতে 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 লোডের দিকে যেতে থাকবো, দেখি কি দাঁড়ায়, ছোট করতে করতে যেতে থাকবো। এখন দেখেন ফার্স্টে আমি পেয়েছি একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্টর ইন সিরিজ। তাহলে কি আমি বলতে পারি এটাকে আমি একটা কারেন্ট সোর্স দিয়ে রিপ্লেস করতে পারি? ইয়েস স্যার। কারেন্ট সোর্স দিয়ে রিপ্লেস করে কারেন্ট সোর্সটা মান কত হবে? অবশ্যই 8 অ্যাম্পিয়ার, এই যে 32/4। জি স্যার। আর এই 4 অ্যাম্পিয়ার 4 ওহম রেজিস্টরটা কি হবে, এটা প্যারালালে চলে আসবে। তাহলে এই জিনিসটা রিপ্লেস হয়ে আমি এই যে এইটুক লিখতে পারছি, পারি? ইয়েস স্যার। ইয়েস স্যার। তার সাথে তো এটা ছিলই। এখন এই দুইজনের একটু কারেসপন্ড করি, দেখেন এখন এই দুইটা রেজিস্টর আমার কি হয়ে গেছে, প্যারালাল হয়ে গেছে না? Yes, sir. আবার এই দুইটা কারেন্ট সোর্স কিন্তু এখন প্যারালাল আছে, তাহলে কি আমি বলতে পারি না যে এখন এদের আমি ছোট করতে পারবো? এই দুইজন আমি প্যারালাল করে নতুন একটা রেজিস্টর পাইলাম, 4 আর 12 রে প্যারালাল করলে হয় 3, আর এইখানে 8 আছে, এখানে 2 আছে, যেহেতু একই দিকে আছে একই দিকে দিয়ে আমি 10 অ্যাম্পিয়ার লিখতে পারি। বুঝা গেছে কি করছি? ইয়েস স্যার। Yes, sir. এখন দেখেন, এখন আবার একটা কারেন্ট সোর্স আছে, একটা রেজিস্টর আছে প্যারালাল, এটা কি করা যায় এখন? স্যার একটা ভোল্টেজ Voltage ভোল্টেজ source আর একটা বানানো স্যার তো এইটাকে এখন একটা ভোল্টেজ সোর্স দিয়ে রেজিস্ট্যান্স করা যায়। রিপ্লেস করছি। তো ভোল্টেজ সোর্সটা মান কত হবে? 10 × 3 মানে 30 30। ভি ইকুয়াল টু আইআর। আর এই আরটা ছিল 3, এটা প্যারালাল থেকে সিরিজ হয়ে যাবে 3। পারা যায় এইটুক? জি স্যার। এখন দেখেন এই আর একটা আছে 3 ওহম, এইখানে একটা আর আছে 1 ওহম, এই দুজন সিরিজে না, এদের একসাথে আমি 4 ওহম লিখতে পারি। আর এই ভোল্টেজ সোর্সটা তো আছেই। জি তো স্যার দেখেন বুঝতে পারছি। এই সার্কিটটা থেকে আমি এই সার্কিটটা বানায় ফেললাম। এখন এই সার্কিটটা অনেক বড় একটা সার্কিট ছিল, এটা আমাদের অনেকগুলো এলিমেন্ট ছিল, বাট নতুন যে সার্কিটটা আমি বানাইছি এই সার্কিটটা কেমন, এটা আমাদের জাস্ট একটা ভোল্টেজ সোর্স আছে আর জাস্ট একটা রেজিস্টর আছে এবং তারা সিরিজে আছে। তাহলে কি আমি থেভনিন থিওরামের সংজ্ঞা অনুযায়ী বলতে পারি যে এইটাই আসলে আমার ভি থেভনিন আর এইটা আসলে আমার আর থেভনিন? বলা কি যায়? জি স্যার Yes, বলা sir. যায়। বুঝতে পারছেন কি বলছি? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, আজকের ক্লাসের একদম শুরুতে একজন বলছিলেন যে ভোল্টেজ সোর্স যদি একটাই থাকে সেটা ভ্যালুটা কি লেখা যায়? দেখেন তো ভ্যালু কি সেম আসছে নাকি? ছিল 32 হয়ে গেছে 30, তাহলে কি লেখা যাবে? তখন স্যার আমি বলছিলাম স্যার মানে কারেন্ট সোর্স থাকবে না স্যার, সেটা হ্যাঁ, কথা বলছিলাম। এটা করে দেখেন তো হয় নাকি, এটা করে দেখেন কষ্ট করে। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত কি বোঝা গেছে কি করতে বলছে? Yes, sir. তো থেভনিন থিওরামের পরেই আপনার থিওরিতে পড়বেন, এটা আমরা ল্যাব করব না, আরেকটা থিওরাম আছে, এটার নাম আছে নর্টন থিওরাম। এটা কি পড়ছেন? না স্যার। তো থেভনিন থিওরামের আমার থিওরামটা কি ছিল, যে রিপ্লেস করতে পারবো একটা ভোল্টেজ সোর্স একটা রেজিস্টর দিয়ে, যারা থাকবে সিরিজে। নর্টন থিওরামটা সেম কথাই বলে যে এরকম একটা বিশাল বড় সার্কিট থাকলে হাবিজাবি কাহিনী করে আমি এদের রিপ্লেস করতে পারবো, যেইখানে সার্কিটে ফাইনালি থাকবে একটা কারেন্ট সোর্স আর একটা রেজিস্টর, যারা থাকবে প্যারালালে। থেভনিন থিওরামে কি ভোল্টেজ সোর্স আর রেজিস্টরটা আছে সিরিজে, আর নর্টন থিওরামে কি বলতেছে কারেন্ট সোর্স আর রেজিস্টর থাকবে প্যারালালে। একই তো স্যার। হ্যাঁ একই তো, এটাই বলতে চাচ্ছিলাম। তাহলে আমি যদি থেভনিন করতে পারি তাহলে নর্টন সহজে করে ফেলতে পারবো না? আরেকবার সোর্স ট্রান্সফরমেশন করলেই তো নর্টন এসে পড়বে। Yes, sir. বুঝা গেছে? বলেন তো আরেকবার সোর্স ট্রান্সফরমেশন করলে কত আসবে মানটা? আই আসবে কেমন আসবে বলেন তো? এরকম আসবে না থেকে যে এইখানে 7.5 আছে স্যার। এই যে এইখানে একটা আই আসবে, এই আই আর সরি এই আই আর মান অন্য, এইখানে একটা আই আসবে আর এইখানে আরেকটা রেজিস্টর আসবে, এরকম আসবে। এই আই এর মানটা হবে কত? 30/4, আর এইখানে আরটা আসবে 4।
এইটাই হচ্ছে আমার ফাইনালি নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। বুঝা গেছে? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝা গিয়ে থাকে তাহলে আমার থিওরিটিক্যাল পড়ালেখা এই পর্যন্ত শেষ। এরপর আমি ইয়েতে চলে যাবো, কনসেপ্টেশন ইউজ করি প্রোটিয়াসে চলে যাবো। স্যার আমরা তাহলে ডায়োডের ক্ষেত্রে থিওরেম সার্কিট ইউজ করতে পারি না? না, ডায়োড তো লিনিয়ার না। বুঝছি স্যার। তিনটা কন্ডিশন ছিল যে লিনিয়ার, প্যাসিভ আর কি ছিল বাইল্যাটারাল। ডায়োড তো লিনিয়ারও না, বাইল্যাটারালও না, ইউনিল্যাটারাল। তো হবে না। বলেন তো ডায়োডের রেসপন্সটা কেমন? লিনিয়ার তো না, বাট রেসপন্সটা কেমন বলেন তো? একটা ডিরেকশন পোটেনশিয়াল ডিফারেন্স একটা সাইডে হইলে জিরো রেজিস্ট্যান্স, অন্য ওয়াইজ হইলে ইনফিনিট রেজিস্ট্যান্স। মানে তার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভটা বা ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপটা কেমন? এক্সপোনেনশিয়াল, তাই না? রেজিস্টারটা লিনিয়ার। ওই যে শকলি থিওরাম করছিলেন না, শকলির সূত্র, I equal to IS into e to the power something minus 1. Yes, sir. হ্যাঁ, ডায়োডের রিলেশনটা হচ্ছে এক্সপোনেনশিয়াল রিলেশন, আর রেজিস্টারটা হচ্ছে লিনিয়ার রিলেশন, B equal to IR, লিনিয়ার পাওয়ার 1। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? না স্যার। এই পর্যন্ত থিওরি পড়ানো শেষ, এরপর প্রোটিয়াসে চলে যাবো। আচ্ছা, আপনার প্রোটিয়াসটা ওপেন করতে থাকেন। আচ্ছা, আমার এই ডক ফাইলটা দেখা যাচ্ছে, ল্যাব শিট ওপেন করেছে। জি স্যার দেখা। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, ভেরি গুড। দেখা যদি দিয়ে থাকে, এই সার্কিটটা আমাদের হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট, মানে থেভেনিন সার্কিটটা সলভ করা লাগবে, ঠিক আছে? মানে এইটার জন্য থেভেনিন সার্কিটটা ভেরিফাই করা লাগবে। এটা দেখি ধরেন এটা আমার সার্কিটটা। সার্কিটে কি আছে? একটা ডিসি সোর্স আছে, তিনটা রেজিস্টর আছে, আর কি আছে? আর একটা যে লোড রেজিস্টর আছে। তো লোডের একটা আছে আমার। এখন এই সার্কিটটার মধ্যে আমাকে যদি বলে যে থেভেনিন থিওরাম ভেরিফাই করতে কি করব, কেউ বলতে পারবেন? এনি আইডিয়া? এক্সপেরিমেন্টালি আমরা ভোল্ট আর কারেন্ট মাপবো, আর ক্যালকুলেশনে আমরা এই না 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 না, ইকুইভ্যালেন্ট সার্কিট বের করব। সবকিছু সিমুলেশন দিয়েই করব। স্যার পুরো সার্কিটের জন্য স্যার একবার আমরা হ্যাঁ হ্যাঁ ভ্যালুটা নিব, তারপরে থেভেনিনের ট্রান্সফর্ম করার পরে আবার ভ্যালুটা। হ্যাঁ, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। এইভাবে ঠিক আছে, যেটা দেওয়া আছে এখন তো সিম্পলিফাই করা নাই, এইভাবে একবার লোডের অ্যাক্রসে কারেন্ট আর ভোল্টেজটা মাপবো। তারপর কি করব আমরা হচ্ছে ওই থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ আর রেজিস্টরটা বের করব, রেজিস্ট্যান্সটা বের করব। তারপরে ওইগুলা এখন এই সার্কিটে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে দেখব যে এখন ভ্যালুটা কত আসে। যদি ভ্যালুটা এই ভ্যালুর সাথে মিলে তাহলে বলবো ঠিক আছে, নাহলে ভুল হয়েছে। এই কাজটাই করব। একটু মনে রাখেন সার্কিটে কি আছে। ফার্স্টে আছে একটা ডিসি সোর্স, তারপরে আছে তিনটা রেজিস্টর, ঠিক আছে? বলেন ফার্স্টে কি আছে? স্যার একটা ডিসি সোর্স। ব্যাটারি বা সেল। তারপর কি আছে? রেজিস্টার। তিনটা রেজিস্টার। রেজিস্টার আছে। কই আমি খুঁজে পাই না। ঠিক আছে, আচ্ছা তাহলে সোর্সটা লাগালাম। রেজিস্টার গুলো কেমন ছিল? এটা প্যারালাল একটা সিরিজ, ঠিক আছে। তারপর আরেকটা রেজিস্টার লাগবে, ঠিক আছে? এটা কেন লাগবে? এটা হচ্ছে ধরি আমার লোড রেজিস্টার। তারপরে কানেকশন দেই।
তো এই লোডের একটা আমার কি মাপা লাগবে, লোডের একটা আমার কারেন্টের ভোল্টেজটা মাপা লাগবে। তো লোডের একটা কারেন্ট মাপার জন্য একটা অ্যামিটার লাগাই। লোডের ভোল্টেজ মাপার জন্য একটা ভোল্টমিটার লাগে। মান দিই, ধরি একটা দিলাম 30 ভোল্ট একটা ব্যাটারি, ভ্যালু জানি কত দেওয়া ছিল, এগুলা ভ্যালু হচ্ছে র্যান্ডম দিতেছে আন্দাজ। লোডটার ভ্যালু, লোড রেজিস্ট্যান্স জেনারেটর বড় ভ্যালু দেওয়া থাকে, ঠিক আছে। নাম দিয়ে দিই, নাম দিলাম RL মানে লোড রেজিস্ট্যান্স। এই পর্যন্ত আসতে পারছেন? স্যার সুইচ ছিল না একটা? হ্যাঁ, সুইচ দিয়ে করেন, করার সময় সুইচ দিয়ে করেন। আচ্ছা শুরু করি, ঠিক আছে। তো এখন হচ্ছে ফার্স্ট ক্লাস থেকে আমার সার্কিটটা ড্র করলাম। সার্কিটে এখন থেভেনিন ছাড়া আমি জাস্ট ভ্যালুটা মেপে দেখি, মনে রেখে। তোমার ভ্যালুটা আসছে কত, কারেন্টের ভ্যালু আসছে 0.12 অ্যাম্পিয়ার, আর ভোল্টেজের ভ্যালু আসছে 11.6 ভোল্ট, ঠিক আছে। এটাই কি আসছে সবার? এটাই আসার কথা, মানে যদি মান এগুলো দিয়ে থাকে। জি স্যার আসছে। আচ্ছা ঠিক আছে, এটা যদি এসে থাকে তাহলে একটু মাথায় রেখেন কত আসছে, 0.12 আর 11.6 ভোল্ট। আচ্ছা ঠিক আছে, এটা আসলো। এখন তারপর কি করব, আমি থেভেনিন সার্কিট করব। তো থেভেনিন সার্কিট কিভাবে করতে পারি, ধরেন ভিথেভেনিন বের করব। ভিথেভেনিন বের করতে হলে কি করা লাগে বলেন তো? স্যার লোডটা কি স্যার ওপেন করে দিব? হ্যাঁ ভেরি গুড, লোডটাকে ওপেন করে দেবো। ধরেন এই জিনিসটা আমি বাদ দিয়ে দিলাম, এই তো, তাই না? এটাই না? জি স্যার। এখন এই দুই প্রান্তে এটা এখন ওপেন সার্কিট না, যেটা এই যে দুইটা টার্মিনাল টানছি, এটা তো আমার ওপেন সার্কিট এখন, তাই না? এখন ওপেন সার্কিটে আমি একটা ভোল্টেজ মেপে দেখি কত হয়। এটি আমার এখন ওপেন সার্কিট ভোল্টেজ হবে না? বুঝতে পারতেছেন কি করতেছি? জি স্যার। এটা হচ্ছে তাহলে আমার এখন ওপেন সার্কিট ভোল্টেজ। দেখেন এটা মানটা কত আসছে, এটা মান আসছে আমার 15.6 ভোল্ট। তাহলে এই 15.6টা কি আমার আসলে ওপেন সার্কিট ভোল্টেজ না? ইয়েস স্যার। আর তাহলে কি আমি বলতে পারি যে ভিথেভেনিন এর মান এই ক্ষেত্রে 15.6 ভোল্ট? জি স্যার। বুঝতে পারছেন? কেউ যদি না বুঝেন বলেন, সমস্যা নেই। স্যার ওই যে ওটা রিমুভ করলেন কি প্রেস করে? কি করছি? ও রিমুভ করছি কিভাবে? রিমুভ হচ্ছে গিয়ে যে এরকম একটা বক্স টানছি, বক্স টেনে ডিলিট টিপ দিছি, কিবোর্ডের ডিলিট। ওকে স্যার। আচ্ছা বুঝতে পারছেন এটা কি করছি আমি? এই 15.6টা যে ভিথেভেনিন কিভাবে বের করলাম, এটা কি বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এটা বুঝতে পারলাম। তারপর কি করা লাগবে, RThevenin বের করবো। RThevenin এই সার্কিট থেকে যেটা বললাম, সিমুলেশনের ক্ষেত্রে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্টর দিয়ে করবো না, ওই সূত্রটা ইউজ করবো। সূত্রটা কি ছিল, VOC বাই ISC। তো VOC তো আমার কাছে আছে, এই 15.6 ভোল্ট। ISC টা কিভাবে বের করতে পারি বলেন তো? বলতে পারবেন ISC টা কিভাবে বের করতে পারি? এই যে আমার সার্কিটটা ছিল এইটু, স্যার সার্কিটের শর্ট করে ওটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শর্টের মধ্যে থেকে কতটুকু কারেন্ট যায়, তাহলে এই যে এইভাবে একটা শর্ট করে দিব, তাই না? জি স্যার। এখন এই শর্টের মধ্যে থেকে কতটুকু কারেন্ট যায় ওটা হিসাব করবো। তো এখানে ধরেন এই শর্টের মধ্যে আমি এই কারেন্ট, এই যে শর্টের মধ্যে কতটুকু কারেন্ট যায় এটা বের করবো, ঠিক আছে? বুঝতে পারতেছেন কি করতেছি? তাহলে এখন যে কারেন্টটা আসবে ওইটাই কি আমার শর্ট সার্কিট কারেন্ট না?
Yes, sir. এখন দেখেন শর্ট সার্কিট কারেন্টটা কত আসছে? আচ্ছা কারেন্ট 0 আসছে, 0 তো আসার কথা তাই না? নাকি না 0 কেন আসবে? আপনাদেরও কি এটাই আসছে? স্যার আমার 0.46 আসছে। হ্যাঁ 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 0.46 আসার কথা, এই জন্য এটা ইয়ে হচ্ছে। এই যে এখানে এখন একটা সুইচ দেওয়া লাগছে, 0.46 আসার কথা, ঠিকই বলছে 0.46 আসবে। তো দেখি একটা সুইচ ইউজ করে দেখি কি অবস্থা হয়। স্যার ক্লিক না করলে ডিভাইস গুলো কানেক্ট হয় না, তারের উপরে রাখলেও মানে দুইটা ওয়ারই টানতে হবে, দুইটা মানে টার্মিনালের উপরে রাখলে হয় না। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, মানে ওইটা শর্ট হয়ে গেছিল মনে হচ্ছে। দেখি তো এখন আসে নাকি। হ্যাঁ এবার আসছে, ঠিক আছে ঠিক বলছেন, ওইটা হচ্ছে উপরে দিয়ে জাম্প হয়েছিল, কানেক্ট হয়নি। আচ্ছা এটা আসছে। ইয়েস স্যার। বলেন তো এই 46টা তাহলে আসলে কার মান? আই শর্ট সার্কিটের মান তাই না? হ্যাঁ আইএসসি। এখন বলেন তাহলে RThevenin এর মানটা কত হবে? ওই যে আগের যে ভিওসিটা বাই এখন আমার আইএসসিটা। একটু ক্যালকুলেটর হিসাব করে আমাকে বলেন তো কত আসে? বিএসসি টার ভ্যালু কত ছিল? ভিওসিটা ছিল আপনার, ভিএসসি না ভিওসি, ভিওসিটা ছিল 15.6 আর আইএসসি আসছে 0.46। 33.913। হ্যাঁ 33.913, ভেরি গুড। তাহলে আমি VThevenin পেয়ে গেছি 15.6 আর RThevenin কত পেলাম? 33.913। বুঝা গেছে এইটুক? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে এই সার্কিটটাকে আমি চেঞ্জ করে দিই। তো এই সার্কিটটাকে যদি এখন মানে আমার মেইন সার্কিট ক্যালকুলেট করা শেষ, এখন আমি থেভেনিন সার্কিটটা অ্যাপ্লাই করে দেখবো যে হয় নাকি কাজ। তো থেভেনিন সার্কিটে কি থাকে? একটা স্যার একটা ভোল্টেজ সোর্স রেজিস্টর থাকে, একটা একটা কারেন্ট। রেজিস্টর। হ্যাঁ ভেরি গুড। আর হচ্ছে এখন তো আমি লোডটা অ্যাড করি, ঠিক আছে? লোডটাও ধরেন অ্যাড করবো। তো এই যে এই বাম পাশের যে দুইটা জিনিসটা, এটা হচ্ছে আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট বসাবো এখন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা আর এখন এই যে ডান পাশে একটা লোড বসাইছি, লোডের অ্যাক্রসে আমি ওই কারেন্ট আর ভোল্টেজটা মেপে দেখবো। আচ্ছা কারেন্টটা মাপার জন্য একটা অ্যামিটার বসাইলাম, আর ভোল্টেজ মাপার জন্য একটা ভোল্টমিটার বসাচ্ছি। হ্যাঁ বসাই দিচ্ছি। এখন বলেন, এখন যে আমার এই ব্যাটারি 1 লেখা, এটা আসলে কি? এটা এখন ভিথেভেনিন না? জি স্যার। বলেন তো এটা ভ্যালুটা কত? স্যার 15.6। হ্যাঁ ভেরি গুড, 15.6। বলেন তো এই RTheveninটার ভ্যালু কত? এটা যে মাত্র বের করা হলো। হ্যাঁ হ্যাঁ ওইটা কত ছিল? 33.91। 33.913, ঠিক আছে। আর এই লোড রেজিস্ট্যান্সটা কত ছিল আগে? 100 না? স্যার 100 স্যার। জি স্যার। এখন বলেন কত আসা উচিত যদি রান দিই? স্যার প্রথমে যেটা আসছে হ্যাঁ প্রথমটা আসা উচিত, দেখি আসছে নাকি, দেখেন আসছে নাকি। কারেন্ট আসছে, লোড কারেন্ট কত আসছে? 0.12, আর লোড ভোল্টেজ আসছে 11.6। এটাই ফার্স্ট আসছিল না? ইয়েস স্যার। আপনারা কি বুঝতে পারতেছেন আমি কি করতেছি না করতেছি? জি স্যার। তাহলে দেখেন ওই যে বিশাল বড় একটা সার্কিট ছিল, যদিও খুব বড় না, মোটামুটি বড়। তা আপনাদের ল্যাব টেস্ট হয়তো আরো বড় দিব, কি আসে যায়। মানে করা তো সহজ তাই না? করতে তো 5 মিনিটও লাগে না, যত বড়ই দিই, যেহেতু আপনার হাতে করা লাগছে না। বিশাল বড় একটা সার্কিট থেকে আমি মাত্র দুইটা জিনিস দিলাম, একটা হচ্ছে ভিথেভেনিন, একটা হচ্ছে RThevenin। যদি এই ভ্যালুটা আমার ঠিক মতো ক্যালকুলেট করা হয়ে থাকে, এইটা অ্যাপ্লাই করলে দেখেন লোডের অ্যাক্রসে ভোল্টেজ কারেন্টটা সেই যে আগের বিশাল বড় সার্কিটটা তার সমানই হচ্ছে। তাহলে আমি বলতে পারি এই ক্ষেত্রে আমার থেভেনিন থিওরেমটা ভেরিফাইড। ঠিক আছে? জি স্যার। এরকম একটা ডেটা টেবিল করা লাগবে। আর হচ্ছে যে ল্যাব শিটে আপনাদের এই সার্কিট গুলো করা আছে, ঠিক আছে? এই যে ফার্স্ট অরিজিনাল সার্কিট, তারপরে সার্কিট ফর ফাইন্ডিং VOC ওপেন করে দিলাম, তারপরে সার্কিট ফর ফাইন্ডিং ISC শর্ট করে দিলাম, তারপর হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট মেপে দেখলাম সব ঠিক আছে, তারপর এটা ডাটা টেবিল। ডাটা টেবিলটা কিভাবে করছে? এই যে এটা অরিজিনাল সার্কিটের জন্য, তারপর এটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের জন্য। দেখেন মান একই আসছে, এটা হচ্ছে এই দুটা, এটা মানও এই দুটা, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। সিমুলেশনের রেজাল্ট আবার একটু দেখালে ভালো হতো। সিমুলেশনের রেজাল্ট কোনটা? এটা? জি স্যার।
এইভাবে পুরা উইন্ডোটা ইয়ে করবো, সিলেক্ট করবো, ঠিক আছে, কিবোর্ড দিয়ে ওই যে নর্মালি যেভাবে সিলেক্ট করে ধর। এইভাবে এটা আবার ড্র্যাগ করা যায়, ধর ড্র্যাগ করলাম, যে এইটা হচ্ছে আমার কাট, কেচির চিহ্ন, এটা হচ্ছে কপি, ধরেন এটা কপি করে রাখলাম, ঠিক আছে। এখন আমার মেমোরিতে এটা কপি করা আছে। তারপরে যখন এই যে এটা পেস্ট পেস্ট দিব, তখন দেখেন আমার কিবোর্ডের কার্সরে এটা এসে বসছে। এইটা যখন আমি একটা লেফট ক্লিক করবো, এটা এখানে প্লেস হয়ে যাবে, কপি হয়ে গেল, ঠিক আছে। আর একটু আগে